নির্বাসিত কৃষ্ণচূড়া। সাদিয়া 3টি। পর্ব 31 থেকে 35। আকাশে এখনো মেঘের দাগ কাটাকুটি খেলছে। কুয়াশার চাদর সরিয়ে হালকা রোদ নামতে শুরু করেছে, তবে হিয়ার কপালে তখনও ঘাম জমছে। মনের রাগ আর কৌতূহলের টানাপোড়েনে তার পা যেন নিজে থেকেই দ্রুত ছুটছে তুর্যর বর্ণনা করা চায়ের টং ঘরের দিকে। বুকের ভেতর একটা অস্থির স্পন্দন। যতই সে পা ফেলে, মনে হয় সময় ধীর হয়ে আসছে, আর একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে মাথায়। তুর্য ভাই এখানে কেন? এই লোকটা কি বরাবরই এমন অদ্ভুত, হুটহাট মন মর্জি মতো উড়ে বেড়ায়? হিয়া এগোয়। টং দোকানের পাশে রাখা বেঞ্চিতে বসা মুখটা হিয়ার এক জনম চেনা মুখ। তার হাতে ধরা সিগারেটের ধোয়া হাওয়ায় মিশে যাচ্ছে অহেতুক। পাশে রাখা এক কাপ চা, সামনের চেয়ারে আরেকটা খালি কাপ। তুর্যর চোখে সেই চিরচেনা উদাস ভঙ্গিমা, কিন্তু আজ তাতে হালকা এক ক্লান্তির ছায়া মিশে আছে, ঠিক যেন কোনো দীর্ঘপথ পেরিয়ে এসে জিরোচ্ছে। হিয়া থমকে দাঁড়ায়। এক মুহূর্ত জনের চোখে চোখ পড়ে। কোনো কথা হয় না, তবুও যেন পুরো একটা উপন্যাস পড়ে ফেলা যায় সেই চোখের দৃষ্টিতে। তুর্য হালকা হাসে, গলার স্বর খুবই সোজা, কোন রকম ভনিতা ছাড়াই জিজ্ঞেস করে, চা খাবি? হিয়া ধীরে পা ফেলে সামনের চেয়ারে বসে পড়ে। তবে তার চায়ের সম্মতি দেওয়ার আগে আরও এক কাপ গরম চা চলে আসে। তুর্য নিজ হাতে চুপচাপ হিয়ার দিকে চায়ের কাপটা এগিয়ে দেয়। হিয়া কাপটা হাতে নিয়ে বলে, আপনি কি সত্যিই শুধু চা খেতে আপনার শহর ছেড়ে আমার ক্যাম্পাসে এসেছেন? তুর্য মৃদু হাসে কিন্তু জবাব দেয় না। কয়েক সেকেন্ড চুপ থেকে সে শুধু বলে, মনে হচ্ছে তুহুরাকে চিঠি দেয়া সেই সংখ্যের খোঁজ পাওয়া গেছে। তিনি ঢাকায় আছেন এখন। আশা করছি এনেই তিনি। হিয়া চা খেতে গিয়ে যেন বেশম বাঁধল, বড় বড় চোখে তাকিয়ে বলল, শঙ্খ, কলকাতা থেকে বাংলাদেশ এসেছেন। আপনি তার খোঁজ পেলেন কি করে? তার ওই চিঠির ঠিকানা থেকে। তুর্য একটু সময় নেয়, এরপর বলে, চিঠির ঠিকানাটা তেমন কাজে লাগেনি। তবে বলতে পারছি না এই শঙ্খই তুহুরার শঙ্খ কিনা। কিন্তু এটা শিওর যে এই শঙ্খ প্রকৃতির বাড়ির লোক। হিয়া যেন এবার আরো বেশি চমকালো, তার চোখ মুখে এই চমকপ্রদ ব্যাপারটা অদ্ভুতভাবে প্রকাশ্য। সে যেন বিশ্বাস করতে পারছে না এসব ঘটছে। এরপর নিজেকে একটু ধাতস্থ করে প্রশ্ন করে, আপনি প্রকৃতির পরিবারের লোককে কোথায় পেলেন? তুর্য হাতের সিগারেটটা পায়ে পিছে বলে, পেয়েছি। তবে এসব বাদ দে। কাল শঙ্খনীল সাহেবের সাথে দেখা করতে যেতে হবে। হিয়া একনাগাড়ে সিগারেটের দিকে তাকিয়ে থেকে বলে, আমিও কিন্তু যাব। নিষেধ করা নিষিদ্ধ বলে দিচ্ছি। হিয়া থামতে যায়, তাও থামে না, আবার জিজ্ঞেস করে, বড় দাদাভাই জানেন এসব? তুর্য খুব স্বাভাবিকভাবে বলে, কিছু জানেন, কিছু জানেন না। তবে জানার ভাগই বেশি। হিয়া এবার চুপ করে যায়। অনেকগুলো দিন হেঁটে যেন আজকের দিনে এসে দাঁড়িয়েছে তারা। হিয়ার চোখ তুর্যর মুখে স্থির থাকে। মুখটা ফ্যাকাশে, চোখের নিচে কালি। ক্লান্তি যেন গায়ে ছাড় মতো বসে আছে। হঠাৎ করেই হিয়া খুব আস্তে বলে ওঠে, আপনাকে খুব ক্লান্ত লাগছে। চলুন বাসায় যাই। তুর্য হালকা মাথা ঝাঁকায়, বোঝাতে চায় সে ঠিক আছে। এরপর ধীরে জিজ্ঞেস করে, তোর আর ক্লাস নেই? হিয়া কাপটা টম দোকানের টেবিলে রেখে দাঁড়িয়ে পরিষ্কার শব্দে বলে, না, আর করব না। আজকের মতো সব ক্লাস শেষ। আপনাকে বাসায় পৌঁছে দিই, এটাই যথেষ্ট। তুর্য হেসে ফেলে। খুব আস্তে বলে, এটা কি দায়িত্ববোধ দেখাচ্ছিস? হিয়া একটু মুখ ফিরিয়ে বলে, সে আপনি যা ইচ্ছে ভাবতে পারেন। তুর্য মুখে কিছু না বললেও চোখের কোণে যেন হালকা কিছু নড়ে ওঠে। তারপরে একটু খোঁজ নেয়ার ভঙ্গিতে জিজ্ঞেস করে, মিম কোথায়? হিয়া বলে, ওর ক্লাস আছে। শেষ করে চলে আসবে। আপনি চলুন। তুর্য এবার উঠে দাঁড়ায়। তার সাদা শার্টটা ভাঁজ করা, গায়ে ক্লান্তির ছাপ, কিন্তু চিরচেনা শক্ত আভাসটা একদম সতেজ। কয়েক কদম চলতেই সে হঠাৎ থেমে যায়। তার চোখ যায় ক্যাম্পাসের গেটের পাশে বসে থাকা এক মধ্যবয়সী মহিলার ওপর। নারীটি ধবধবে সাদা এক ছাপ দোলনচাপার গুচ্ছ সাজিয়ে বসে আছে। তুর্য হিয়ার দিকে তাকিয়ে বলে, তুই দাঁড়া, আমি 2 মিনিট আসছি। হিয়া অবাক হয়ে তাকায়। সে কিছু বলতে যাবে তার আগেই তুর্য ধীরে পা বাড়ায় উল্টো দিকে। হিয়া এক ঝাঁক প্রশ্ন নিয়ে শুধু তাকিয়ে থাকে তুর্যর দিকে। তার চুল দমকা বাতাসে উঠছে, ক্লান্ত চোখগুলো একটু বেশি ব্যস্ত দেখায়,
সে ভিড় ঠেলে এগিয়ে যায় ফুলের ছোট্ট দোকানটায়। বেছে বেছে তুলে নেয় তরা বাঁধা দোলনচাপা। সাথে সাথেই টাকা মিটিয়ে আবার সেই একই পথে ফিরে আসে তুর্য। হিয়া বিস্ময়ে শুধু দাঁড়িয়ে থাকে চুপচাপ। তুর্য ফুল হাতে তার সামনে এসে দাঁড়ালেও হিয়ার মুখে কোন শব্দ নেই। সে যেন গুটিয়ে নিয়েছে নিজেকে। তুর্য হিয়ার এই মুখভঙ্গি দেখে মৃদু হাসে। এরপর কোনো বাড়তি শব্দ ব্যবহার না করে হিয়ার হাতে দোলনচাপার তোড়াটা তুলে দিয়ে ধীর স্বরে বলে, দেখ, ধীরে ধীরে পৃথিবীর সব থেকে সুন্দর ফুলগুলো বাজারজাত হয়ে যাচ্ছে। অনুভূতির মতো আধুনিকতার ছোঁয়ায় কিছুদিন পর এদেরও আর খুঁজে পাওয়া যাবে না। হিয়ার মুখে কোন শব্দ নেই, না প্রশ্ন, না উত্তর। সে শুধু তাকিয়ে থাকে তুর্যর মুখের দিকে, বার কয়েক তাকায় নিজের হাতে ধরা দোলনচাপাগুলোর দিকে। ফুলগুলো যেন কোনো চিরকালীন নরম বার্তা নিয়ে এসেছে, এক রকম ঊর্ধ্বশ্বাস, ভয়ের আরো অচেনা অনুভূতি জাগিয়ে তুলছে। হিয়া শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে শুধু। অনুভূতিরা যেন তাকে বরফের মতো জমিয়ে দিয়েছে। ক্যাম্পাসের ছড়িয়ে ছিটিয়ে থাকা মুখগুলো তাদের দেখে নিজের মন মতো গল্প ভেবে ছাড়িয়ে চলেছে নিজেদের গতিতে। তবে এতে হিয়া আর তুর্যর কোন ভ্রুক্ষেপ নেই। হিয়ার এমন নির্বাক হতভম্ব মুখটা দেখে তুর্য খানিকটা মুখ টিপে হাসে। কথা না বাড়িয়ে একটু এগিয়ে রিকশা ঠিক করে তারা রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। রিকশার চাকা ঘুরছে ঢাকার এলোমেলো ব্যস্ত পথ বেয়ে। দুপাশের দালানগুলো একটু একটু করে পেছনে পড়ে যাচ্ছে, মাথার উপরের আকাশটা এখনো মেঘলা বেশ। হিয়া আর তুর্য পাশাপাশি। কেউ মুখে কিছু বলছে না, কিন্তু বাতাস যেন কান পাতলে শুনতে পায় দুজনার নিঃশব্দ কথোপকথন। তুর্য একটু গলা ঝেড়ে বলে, হিয়া, সম্পর্কের টানাপোড়েনে কখনো আমরা ছিলাম না। আমাদের সম্পর্কের নাম কি তাও জানি না। তবে এটা জানি তুই আমার জীবনে বহুল অর্থ বহনকারী খুব কাছের কেউ। অপ্রকাশিত কাব্য তোর বেলায় মানায়। কিন্তু প্রকাশিত সমগ্র হয়তো আমাদের যোগাযোগ কেড়ে নেয়। তুই এই শুভ্র ফুলের মতো শুদ্ধ, তাই এই দোলনচাপা তোর। একটা ঠান্ডা নীরবতা হিয়ার শরীরকে আবার হিম করে তোলে। হিয়া তুর্যর চোখে তাকিয়ে ধীরে বলে ওঠে, আপনাকে একটা প্রশ্ন করি তুর্য ভাই। তুর্য রাস্তা থেকে চোখ সরিয়ে হিয়ার দিকে তাকায়, এক গলা প্রশ্রয় মেশানো স্বরে বলে, কর। হিয়া কয়েক সেকেন্ড চুপ থেকে বলে, আপনি এসব শক্ত শব্দ কোথা থেকে জোগাড় করেন? এত ভারী সব শব্দ, ভাবনার নিচে পাথর চাপার মতো লাগে। শব্দের এত ঘনিতা কেন? তুর্য এক মুহূর্ত হিয়ার দিকে চুপ করে তাকিয়ে থাকে, তারপর হঠাৎ করে একরাশ হাসি ছড়িয়ে দেয় আকাশে। তার হাসিটা আকস্মাৎ উচ্ছ্বাসে ভরা, রিকশার সামনের গলি পর্যন্ত যেন কাঁপিয়ে তোলে। সে হাসতে হাসতেই বলে, আমার সহজ শব্দচয়ন এত কঠিন হয়ে উঠেছে তোর কাছে? তবে তু বলতে হয় তোর সাহিত্যের জ্ঞান সব বৃথা। হিয়া বাঁকা চোখে তাকায়, ঠোঁটে হালকা রাগ মেশানো স্বরে বলে, আপনি বড্ড অদ্ভুত চরিত্র তুর্য ভাই। ঠিক সমাধান করে ওঠা যায় না। তুর্য হালকা হেসে গলাটা একটুখানি নরম করে জিজ্ঞেস করে, তোর আমাকে এত সমাধান করতে হবে কেন হিয়া? হিয়া এবার আর জবাব দিতে পারে না। তুর্য যেন ইচ্ছে করে হিয়ার প্রশ্নের লাগাম টানল। রিকশা মোড় ঘোরায়, পথ চায় আরো কিছু। তুর্য এবার দৃঢ় স্বরে বলে, আমাদের জীবনে অনাকাঙ্ক্ষিত অনেক কিছুই ঘটে। আমরা চাইলেও সেগুলো ফেরাতে পারি না। কিছু সময় হয়তো ফেরাতে চাইও না। আর এই না ফেরাতে চাওয়ার অনুভূতি শব্দে লুকিয়ে প্রকাশ করতে চাওয়ার কামনা থেকেই শক্ত শব্দের প্রয়োগ। যতটা যা লুকানো যায়। হিয়া এবার মৃদু হেসে বলে, তবে তো আপনার অনুভূতি জানতে আপনার শক্ত শব্দের গভীর তদন্ত করতে হবে। তুর্য উত্তর দেয় না, শুধু হাসে। কিছু কিছু উত্তর না দেওয়াই হয়তো সব থেকে বড় ওর। রিকশার চাকা পথের সমাপ্তি টেনে দেয় পুরনো গলির কিনারে। গন্তব্য এসে গেছে আব্দুর রুশান মোহাম্মদের পুরনো প্রাসাদসম বাড়ি। পেঁচানো লোহার গেট, উঁচু দেয়ালের গায়ে বেগুনি লতা ঝুলছে। বাগান বিলাসের অভিজাতের মাঝে বেগুনি লতাটা যেন পরগাছা। হিয়া গেট খুলে আগে ঢোকে, পেছনে তুর্য। তুর্যের বিনা নোটিশে আগমনের ব্যাপারটা আর কেউ না জানলেও আব্দুর রুশান মোহাম্মদ আগে থেকেই জানতেন। হিয়া আর এ বিষয়ে আশ্চর্য হল না। সে বাড়িতে ঢুকেই সকলের চোখ লুকিয়ে ফুলগুলো গোপন করে নিজের ঘরে ছুটল। ঘরে ঢুকে সে দোলনচাপার তোড়াটা বিছানার এক কোণে রাখে, তারপর কিছুক্ষণের জন্য চুপচাপ দাঁড়িয়ে থাকে। চুলের ক্লিপটা খুলে ফেলে ধীরে ধীরে চুল নামিয়ে দেয় কাঁধে।
তারপর আয়নার সামনে বসে নিজের চোখের গভীরতা দেখে। কেমন অচেনা লাগে নিজেকেই। যেন এই চোখের পেছনে আজ কোনো অজানা গল্প জেগে উঠেছে, যার লেখক সে নিজে নয়। সময় পেরোতে মিম বাড়ি ফেরে। সে বেশ চমকায় তুর্যকে দেখে। কিন্তু তার থেকে বেশি চমকায় হিয়ার এমন থমকে থাকা দেখে। তবে শুভ্র দোলনচাপার উপস্থিতি মিমকে যেন চেঁচিয়ে বলে সমগ্র ইতিহাস। কোন বর্তমান বর্ণনার প্রয়োজন পড়ল না আর মিমের কাছে। সব অক্ষরে অক্ষরে বুঝে নিঃশব্দ রইল সে। মিম ছোট থেকে পরিচিত তুর্যর ব্যবহারের সাথে, কিন্তু তুর্যের এ রূপ খুব অপরিচিত। মিম জানে তুর্যের এই রূপের কারণ হিয়া, আর এতে কোনো বিতর্ক নেই। তবে এ কোন মায়া, যা তারাই লুকিয়ে ফিরছে নিজেদের থেকে। মিম সব বুঝেও যেন সময়ের উপর ছেড়ে দেয়। সে চায় না এই শুভ্র অনুভূতিতে নিজের অযাচিত হস্তক্ষেপ। সে শুধু পূর্ণতার দাবিদার হয়ে থেমে থাকে। সময়ের নিখুঁত হিসেবের মতো এই প্রহরও কাটল বিনা বাধায়। তবে হিয়ার অবাধ্য মনে যে আগুনের শিখা তুর্য ছড়ালো তার আভাস মিম ছাড়া আর কেউ পেল না। বিকেলের শেষ আর সন্ধ্যার আগ মুহূর্তে আকাশ তার যে মোহনীয় সিঁদুরে মেঘের গল্প শোনায় সেটাকে ভয়ঙ্কর সুন্দর উপাধি দেয়া যায়। এ বাড়ির দোতলার উড়ের ঘরটায় সন্ধ্যায় নামে বেশ নাটকীয় রূপ দেখিয়ে। পশ্চিমের খোলা জানালা দিয়ে পরিষ্কার সূর্যাস্ত পরিলক্ষিত হয়। তবে আজ কোন এক অষ্টাদশীর চাঞ্চল্য এ ঘরে ছড়িয়েছে। দুপুরের রুমঝুম আন্দোলনের সাথে কোন এক মায়াবী হাসি উড়ে বেড়াচ্ছে। আব্দুর রুশান মোহাম্মদ ধীরে ধীরে তার চোখ খুললেন। তৃষ্ণার্ত বাধ্যর ছোঁয়া ঝাপসা চোখে শেষ বিকেলের আলো আবছায় নারী অবয়ব স্পষ্ট হল। তিনি সাইড টেবিলের উপর থেকে চশমাটা নিয়ে পরিষ্কার দেখতে চেষ্টা করলেন। তার চির প্রত্যাশিত সেই নারী মূর্তি। এই আধো আলোতে ধূসর শাড়িতেও তার কাজলে মোড়ানো দুটো চোখ মার নেশাক্ততা ছড়াচ্ছে। তার হাতের রংচটা বেশ পুরনো এক বই, কাচের চুড়ির রং তেমন পরিষ্কার নয়। অষ্টাদশী একটা পাতা উল্টে তার ঠোঁটে উচ্চারিত করল, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি। বিদর্ভ নগরে এলাম অবশেষে। সেখানে ছিল সে, নাটোরের বনলতা সেন। আব্দুর রুশান মোহাম্মদ তার অপলক দৃষ্টিতে তাকিয়ে হাসলেন, তার জড়ানো কণ্ঠস্বরে আওড়ালেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। মুখ তার শ্রাবস্তির কারুকার্য। তাকে দেখলে মনে হয় যেন বিপুল শ্রান্তির পরে নেমে এসেছে চাঁদ। অষ্টাদশী তার ভুবন মোহিত হাসিতে ঘরটাকে আরো মোহমিত করে তুলল। সে তার মোটা বিনুনি বাম কাঁধ থেকে সরিয়ে প্রশ্ন ছুড়ল, তুমি যদি কোন কবি বা উপন্যাসিক হতে, তবে কি তুমিও আমায় নিয়ে লিখতে? আব্দুর রুশান মোহাম্মদ মলিন হাসলেন, পৃথিবীর এমন কোন শব্দ আমার জানা নেই যা তোমাকে বর্ণনা করার স্পর্ধা দেখাতে পারে। প্রকৃতি। এ যেন তার জানা ওর। প্রকৃতি তার ডাগর ডাগর চোখে তাকিয়ে শুধু হাসল। তোমার যত সব বাহানা। আব্দুর রুশান মোহাম্মদ হাসেন। এক উবে যাওয়া কপুরের মতো ধীরে ধীরে আব্দুর রুশান মোহাম্মদের চোখের সামনেই হাওয়ায় মিলিয়ে গেল চাঞ্চল্যের নারী মূর্তিটি। আব্দুর রুশান মোহাম্মদ তার অস্পষ্ট কণ্ঠে একবার আওড়ে নেন, না পাওয়াও এক ধরনের পাওয়া প্রকৃতি। এই যে আমি তোমাকে পেলাম না, অথচ সারা জীবন পেতে চাইলাম। আব্দুর রুশান মোহাম্মদ থামেন। বিছানা থেকে উঠে জানালা বরাবর এগিয়ে চলেন 2 কদম। এরপর থমকে বলেন, প্রেয়সীকে না পাওয়ার আর্তনাদ দুর্ভিক্ষের থেকেও ভয়াবহ। এসব নতুন নয়। প্রায় রোজকার কিংবা খুব মাঝে মাঝে এই অষ্টাদশী আব্দুর রুশান মোহাম্মদের অতীতের দেয়াল ভেঙে বাস্তবতায় হানা দেয় কল্পনা রূপে। আর এই মানুষটা এইটুকুর জন্যেও যেন শত শত অপেক্ষায় থাকেন দিনের পর দিন। আজকের বিকেলের মতো সূর্য এত মন্থরভাবে কখনো ডুবে যায়নি বোধহয়, এভাবে একসাথে এত চোখে। যেন প্রতিটা রং মেখে গেছে সব গল্পের গায়ে। তুর্য যে নিজের লাগাম ছাড়া অনুভূতির দাস হয়ে উঠেছে তা সে জানে। তাও সে দাসত্ব করতে প্রস্তুত। হিয়ার চোখের অরণ্যের নীরবতার ঠান্ডা আগুনের তাপে যেন তুর্য নিজেকে নিঃশেষ করতে প্রস্তুত। তবে এই অনুভবের স্রোতে হঠাৎ এক ধাক্কা। তুর্যর ফোনটা বেজে ওঠে। অপ্রত্যাশিত নয়, তবু এতটাও প্রত্যাশিত নয়। স্ক্রিনে নম্বরটা ভেসে উঠতেই তুর্য এক মুহূর্ত থেমে থাকে, তারপর খুব ধীরে কলটা রিসিভ করে। ওপাশ থেকে কণ্ঠটা বলল, কেবল অপেক্ষা করছি। ফাইল রেডি। তুর্য আর কোনো প্রশ্ন করে না। ফোন পকেট রেখে ধীরে পা ফেলে নেমে যায় নিচে, বাড়ির বাইরে।
সব যেন সময়ের হিসেব। এদিকে হিয়া তার অস্থিরতার অদ্ভুত চক্রে আটকে আছে। এই অনুভূতির মুক্তির আশায় সে খোলা আকাশ খোঁজে। অন্ধকারের পায়চারি ফেরে সারা ছাদ। কিন্তু হঠাৎ ছাদের কোণার খোলা রেলিং থেকে চোখ যায় নিচে, দরজার পাশের অন্ধকার চাতালে। একটা কালো হুডি পরা লোক দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না। তার হাতে একটা মাঝারি সাইজের ফাইল। লোকটা চারপাশ দেখে না, শুধু তুর্যের দিকে এগিয়ে আসে। খুব শান্ত, সুনিয়ন্ত্রিত ভঙ্গিতে। লোকটা ফাইলটা তুর্যের দিকে এগিয়ে দেয়। তুর্য কোন প্রশ্ন করে না। হাতে ফাইল তুলে নেয় নিঃশব্দে। তারপর লোকটার সঙ্গে হাত মেলায়। লোকটাকে একটা ছোট্ট প্যাকেট এগিয়ে দেয়। কোন দীর্ঘ আলাপ নেই, কোন উত্তেজনাও না। যেন এক বহু পুরনো ঠিকানায় বহুবার দেখা হয়েছে এরকম। লোকটা যেতেই তুর্য ধীরে ঘরের ভেতরে ঢুকে যায়। হিয়ার রেলিং ধরে দাঁড়িয়ে থাকে স্তব্ধ, চোখে কেবল ধরা পড়ে নিঃশব্দ কৌতূহল। তবে এই দৃশ্য যেন হিয়ার অস্থিরতা কমাতে অক্ষম। হিয়ার চোখে দৃশ্যটা উপস্থিত হলেও এসবের ব্যাখ্যা খুঁজে ফেরার অবসর নেই তার। তার বুকের ভেতর এখন কেবল একটা অনির্বচনীয় টানাপোড়েনে আটকে গেছে। সে পাগলের মতো খুঁজতে চায় তুর্যর শক্ত শব্দের অর্থ। ছাদের বাতাসে দীর্ঘ সময় হেঁটে বেড়ায় হিয়া। যেন প্রতিটি পা ফেলে নিজেকে বোঝাতে চায়, তার এই বিক্ষোভ, এই হঠাৎ বুক ধড়ফড় করে ওঠা এই নির্জন সন্ধ্যার নিঃশব্দতা। এই সবটাই কেবল এক ধরনের বিভ্রম। সন্ধ্যায় চায়ের আড্ডা থেকে শুরু করে রাতের খাবার সবখানে হিয়ার উপস্থিতি যেন অনুপস্থিতির মতোই নিঃশব্দ। সে যেন কোনো এক জটিল দ্বন্দ্বের মধ্যে আটকে গেছে। তবে তার এই নীরবতা শুধু শব্দের অভাবে নয়, এই নীরবতা আসলে স্পষ্ট কোন অনুভব, যা বোঝার যুদ্ধ চলছে। সময় পেরোয়। রাতটাও যেন হিয়ার ঘরের চার দেয়াল ছাড়িয়ে তার মনের দেয়ালে ধাক্কা খেতে খেতেই গড়িয়ে যায়। বাতাসে হালকা দোলনচাপার গন্ধ, কিন্তু এই সুবাস তাকে আরো চঞ্চল করে তুলছে। সে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে আছে ঠিকই, কিন্তু ঘুম এসে থেমে যায় তার চোখের পাতার ধারে। তার ভেতরে চলা দ্বন্দ্বটা অস্পষ্ট। সে শুধু এটুকু জানে, তুর্যকে নিয়ে তার মনে এক অজানা ঝড় চলছে। রাত কেটে ভোর হয়। জানালার কাচের ধোঁয়াচিটে আলো জমতে থাকে। ঘুম না হলেও চোখ বন্ধ রেখে একটা ছদ্মবিশ্রাম নিয়ে উঠে বসে হিয়া। আজকের সকালটা তার ভেতরের বিক্ষোভকে লুকিয়ে রাখতে শেখার সকাল। সে নিজের মুখে এক টানটান স্বাভাবিকতার মুখোশ পরে ফেলে। মিম এসব তোলপাড়ের এক নীরব দর্শক। তবে সে যেন কোন রকম হস্তক্ষেপ করতে নারাজ। সে চায় এরা নিজেদের মতো সব গুছিয়ে নিক। এসব ভাবনার ফাঁকতলে জনেই চট জলদি তৈরি হয়ে নেয় বিশ্ববিদ্যালয়ে যাবার আয়োজনে। আজ অবশ্য মনের বিরুদ্ধেই ছুটতে হচ্ছে ক্যাম্পাসের চৌকাঠে। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ তারিখ আজ। তাদের অবহেলায় অবশ্যই এটাকে শেষ তারিখে এনে আটকেছে। কিন্তু এখন আর বাহানার সময় নেই। সকালের নাশতা খুব শান্তভাবে থামে। হিয়া তুর্যের দিকে একবারও তাকায় না। চোখাচোখি হলেই যেন তুর্য বুঝে যাবে তার মনের হাল। এই ভয়টাই তাকে স্থির ধরে রেখেছে। খুব দ্রুত খাবার শেষে ব্যাগ কাঁধে ঝুলিয়ে মিম আর হিয়া বেরিয়ে পড়ে তাদের ক্যাম্পাসের পথে। রোদটা হালকা, বাতাসে গাছের পাতার চিরচির শব্দ। হিয়া আর মিম পাশাপাশি হাঁটছে। রাস্তার ধারের সবুজ পাতাগুলো বাতাসে হালকা দুলছে। তাদের এই পথটুকু যেন সকাল আর বিকেলের মাঝখানে কোনো এক নীরব যাত্রাপথ, যেখানে শব্দ কম, ভাবনারা বেশি। মিম হঠাৎ হিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুই এখন কি চাস হিয়া? হিয়া কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ভ্রু কুঁচকে জবাব দেয়, কি চাই মানে? মিম থামে না, পা চালাতেই থাকে, কিন্তু গলাটা নরম করে, আমি জানি না, তোর সাথে আসলে কি নিয়ে কথা বলা উচিত। হিয়া কিছুই বলে না। মিম নিজে থেকে বলে ফেলে, আমি ঠিক বুঝতে পারছি না, ইটস লাভ, অবসেশন, নাকি শুধুই পছন্দ। কিন্তু সে যাই হোক, আমি চাই তুই এভাবে ঝিমিয়ে না থাক। এই রূপটা তোর সাথে যাচ্ছে না একদম। কথাগুলো যেন হিয়ার মনে ঝিমিয়ে থাকা হৃদস্পন্দন দ্রুত করে তোলে। লাভ, লাইক অর অবসেশন, এ শব্দগুলো সে শুনেছে মাত্র, তাও বারংবার। কিন্তু আজ এই শব্দগুলো যেন তার মনের দরজায় প্রথমবার তার নিজের নামে এসেছে। হিয়া কিছু বলে না, চুপচাপ হাঁটে। তার মনের ভিতরে যেন উল্টেপাল্টে যাচ্ছে কোনো পুরনো পাণ্ডুলিপি, যার প্রতিটা পাতায় শুধু প্রশ্ন, উত্তর নেই।
প্রশ্ন মানে তিনটা শব্দই, লাভ, লাইক অর অবসেশন। সে আসলে কিসে বাধা পড়েছে? সে কি কোন অনুভূতির ট্যাগলাইন খুঁজছে? এই সব প্রশ্ন যেন তার ভেতরে ঝিমিয়ে পড়া আগুনটাকে উস্কে দিচ্ছে। তখনই মিম আবার মুখ ঘুরিয়ে জিজ্ঞেস করে, আজ কি তুই যাবি তুর্য ভাইয়ের সাথে শঙ্খ সাহেবের সাথে দেখা করতে? প্রশ্নটা হিয়ার কানে পড়তেই যেন হঠাৎ থেমে যায় সবকিছু। যে এক পা দু পা করে সে হাঁটছিল, তাও একেবারে থেমে গেল। চোখ বড় করে তাকিয়ে পড়ে মিমের দিকে। সে তো ভুলেই বসেছিল শঙ্খ সাহেবের কথা। তার চোখে হঠাৎ আবার আলো জ্বলে ওঠে, চঞ্চলতা ফেরে তার মুখে। সে ব্যাগ থেকে তড়িঘড়ি ফোন বের করে তুর্যর নম্বর খুঁজে বার করে। হাত যেন কাঁপছে না, কিন্তু মনটা কাঁপছে প্রচণ্ড। দ্রুত সে মেসেজে লিখে, বিকেলে কখন যেতে হবে শঙ্খ সাহেবের সাথে দেখা করতে। তারপর স্ক্রিনের দিকে চেয়ে থাকে নিঃশ্বাস। সময় যেন থেমে যায় কয়েক মুহূর্ত। তবে ওর আসে না। 1 মিনিট, 2টা, 5টা, 7 মিনিট পার হয়। হিয়া ফোনটা ব্যাগে ঢোকাতে গিয়েও থেমে যায় বারবার। বিশ্ববিদ্যালয়ে পৌঁছেও পায়চারি চলতে থাকে লাগাতার। ঠিক 10 মিনিট পর ফোনটা হালকা শব্দে ভাইব্রেট করে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে একটাই শব্দ, 4:30টায়। হিয়ার বুকের ভেতর যেন হালকা কিছু নেমে আসে। কোনো উত্তর ছাড়া এই সময়টায় যেন অনেক কিছু বলে দেয়। মিম পাশ থেকে ঠোঁট টিপে হেসে বলে, তুই পাগল হয়ে গেছিস হিয়া। নিজেও ক্লাসে যা, আমাকেও যেতে দে প্লিজ। হিয়া এবার হেসে ফেলে, একটুখানি মাথা নিচু করে বলে, যা যা ক্লাসে। আজ বিকেলের অপেক্ষায় থাকতে পারছি না আমি। মিম মৃদু হেসে বলে, উনি যদি তুহরার শঙ্খ হয় তবে অনেক কিছুই বোধহয় জানা যাবে। আমারও খুব যেতে ইচ্ছে করছে তোদের সাথে। হিয়া খুশি হয়ে বলে, চল তবে। তুর্য ভাইকে বললেই তোকেও নেবে। মিম ফোনের সময় দেখে বলে, না না, এত সাহস নেই আমার। থাক তুই, ক্লাস আছে আমার। মিম তাড়াহুড়ো করে চলে যায়। হিয়া চুপচাপ নিজের ডিপার্টমেন্ট ছেড়ে হাঁটতে থাকে টিএসসির চত্বরে। তখনও সকালটায় শেষের ব্যস্ততা ঘুরপাক খাচ্ছে। এখানে ছড়ানো ছিটানো জীবনচিত্র চোখের সামনে মেলে আছে, যার মাঝে জড়িয়ে আছে সবাই। তবে এত আয়োজনের মাঝেও হিয়া তার ভেতরে যেন খুব একা। চারপাশের পৃথিবীর সাথে তার কোনো সমঝোতা নেই আজ। সে হেঁটে যায় ধীরে, টিএসসির ভেতরের পুরনো একটা গাছের ছায়ায় গিয়ে দাঁড়ায়। মাথার ওপরে কাক ডাকে, হাওয়া বইছে ফাল্গুনের পরশে, কিন্তু তার ভেতরের কুয়াশা কাটছে না কিছুতেই। সে পাথরের বেঞ্চটায় বসে। চারপাশে মানুষ আসছে যাচ্ছে, তবু সে একেবারে একা। একাকিত্বে সে উদ্ভট স্বস্তি খুঁজে পাচ্ছে আজ। হিয়া চোখ মেলে আকাশের দিকে তাকায়। মেঘের আড়াল ছেড়ে সূর্য উকি দিচ্ছে একটু একটু করে। ঠিক যেমন করে কোনো সম্পর্ক নিঃশব্দে উকি দেয় বাস্তবের কোল থেকে। হিয়া এবার চোখ বন্ধ করে বাতাসের দিকে মুখ তুলে বসে থাকে কিছুক্ষণ। বেশ কিছু সময় কাটানোর পর তার মনের ভার যেন একটু হালকা হয়। এক ধরনের আত্মসমঝোতার ভারে সে একটু সোজা হয়ে দাঁড়ায়। পায়ে পায়ে ফিরে যায়। ডিপার্টমেন্টে পৌঁছে নীরবভাবে সাবমিট করে তার অ্যাসাইনমেন্টটা। মিমো ততক্ষণে নিজের কাজ সেরে নিয়েছে। আজ আর ক্যাম্পাসের অলি গলিতে আটকে না থেকে দুইজনেই রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। সব যেন বিকেলের আয়োজন। দুপুরের কাঠফাটা রোদেই বাড়ি ফেরে তারা। তবে এখানে যেন অন্য আয়োজন। আব্দুর রবিউল মোহাম্মদ এসেছেন একেবারে বিনা নোটিশে। তিনি মহা আরামে বসার ঘরে বসেই জমিয়ে আড্ডা দিচ্ছেন নিজের ভাই আর মাসুম সাহেবের সাথে। মাসুম সাহেব অবশ্যই প্রায় রোজই আসেন আব্দুর রুশান মোহাম্মদের সাথে সময় কাটাতে। তবে নিজের দাদাভাইকে দেখে হিয়া একেবারে চমকালো। সে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল নিজের আব্দুর রবিউল মোহাম্মদের দিকে। খুব সরলতা নিয়ে জিজ্ঞেস করল, এটা একদম ঠিক না দাদাভাই। আপনি যে আসবেন একবার বললে আমি আরো কত আগেই চলে আসতাম। আব্দুর রবিউল মোহাম্মদ হাসেন, হিয়ার মাথায় হাত বুলিয়ে বলেন, তোকে খুব দেখতে ইচ্ছে করছিল। তাই ভাবলাম তোকে চমকে দেই, এই কারণেই হুট করে হাজির হলাম। হিয়ার মনের সব ভার যেন একেবারে গায়েব হয়ে গেল আচমকা নিজের প্রিয় মানুষকে দেখে। আব্দুর রুশান মোহাম্মদ হিয়ার এমন বাচ্চামি দেখে হেসে বললেন, গত রাতেই রবি বলেছিল ওর আসার কথা। খাবার টেবিলে তো তুমি এলে আর চলে গেলে, তাই হয়তো শুনতে পাওনি। হিয়া। মাসুম সাহেব দীপ্ত হেসে বললেন, সে ভালো হয়েছে।
অপ্রত্যাশিত বিষয়গুলো বেশি খুশি দেয়। দেখো না, হিয়া খুশিতে চমকিত। এই উল্লাস চলে আরো কিছু সময়। হিয়া আর মিম কিছু সময় কাটিয়ে সোজা উঠে যায় ঘরে। ফ্রেশ হয়ে নেয়, তারপর নিচে নেমে আসে দুপুরের খাবার খেতে। খাবারের টেবিলেও আজ বড় আয়োজন। তবে কিছু একটা অপ্রত্যাশিত নীরবতা। তুর্য অনুপস্থিত। হিয়া এ বিষয়ে বিশেষ কোন প্রশ্ন করে না। বাকি সবাইও এড়িয়ে যায় ওর শূন্যতা। খাবার শেষে আব্দুর রুশান মোহাম্মদের ঘরে জমে ওঠে আবার আড্ডা। সাহিত্য, স্মৃতি, দেশ সব মিলিয়ে কথার বহর কিছুতেই কমে না। হিয়া কেবল হাসে মাঝে মাঝে, মাথা নাড়ে, কিন্তু মন তার অস্থির। চোখ বারবার ঘড়ির দিকে যায়। ঘড়িতে তখন দুপুর 3টা ছুঁই ছুঁই, কিন্তু তুর্যের কোনো খোঁজ নেই। অস্থিরতায় হিয়া অবশেষে ফোনটা বের করে মেসেজ পাঠিয়ে দেয়, আপনি কোথায়? বিকেল তো হয়ে গেল প্রায়। মিনিটখানেক পরে রিপ্লাই আসে, বন্ধুদের সাথে আছি। তুই রেডি হয়ে থাকিস। ঠিক সকাল 4:30টায় যেতে হবে। হিয়ার চোখে নেমে আসে কিছুটা স্বস্তি, কিছুটা শঙ্কা, আর এক অদ্ভুত উত্তেজনা। সে লিখে, দাদাভাই এসেছে। আমি খুব সারপ্রাইজ, একদম হুট করেই হাজির। সাথে সাথেই তুর্যর রিপ্লাই, গতরাতেই বড় দাদা বলেছিলেন ছোট দাদা আসবে আজ। আমি অবশ্য অবাক হইনি। তুই তো অন্য জগতেই ছিলি। সে যাক, এসব এখন ভাবার বিষয় নয়। ঠিক টাইমে তুই রেডি না হলে তোকে ছাড়াই আমি চলে যাব। এখন বিরক্ত করিস না। হিয়া তুর্যের শেষ মেসেজটা পড়ে চুপ করে বসে থাকে কিছুক্ষণ। সময়ের যাত্রা আরো মিনিট কয়েক এগোয়। কারো কথায় হিয়ার কোন মনোনিবেশ নেই। সে বারংবার সময়ের সংখ্যা বদল দেখতে যেন ব্যস্ত। আব্দুর রুশান মোহাম্মদকে যে কোন বাহানা দিয়ে বের হওয়া সহজ ছিল। তবে আব্দুল রবিউল মোহাম্মদকে বাহানা দেয়াটা বেশ কঠিন লাগছে হিয়ার। সময়টা 3:45 ঘরে যেতে হিয়া মিমের দিকে তাকিয়ে পড়ে। মিমো হিয়ার মুখে নির্বাক দর্শকের মতো চেয়ে থাকে শুধু। হিয়া বেশ কিছু সময় হিসেব কষে, একটি দুষ্টু হাসি দিয়ে একটু জোরেই বলল, মিম, 4টা বাজতে চলল, চল এবার রেডি হতে হবে তো। তুলনা আমাদের জন্য অপেক্ষা করবে তো। মিম বোকার মতো তাকিয়ে থাকে কিছু সময়। বেশ কয়েক প্রহর পেরোতে মিমের মস্তিষ্ক যেন সচল হয়ে ওঠে। হিয়ার চোখে স্পষ্ট বুঝে যায় সবটা নাটক। মিমো সাথ দেয়, বলল, দেখেছিস একদম ভুলে গেছি। আমাদের তো 4:30টায় যেতে বলেছিল তাই না? হিয়ার সম্মতি দিয়ে বলল, হ্যাঁ রেডি হতে হবে। উপস্থিত সকলে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মিম আর হিয়ার মুখের দিকে। আব্দুল রবিউল মোহাম্মদ আর কৌতূহল না আটকাতে পেরে জিজ্ঞেস করলেন, কোথায় যাওয়ার প্ল্যানিং হচ্ছে? মিম কিছু বলবে তার আগে হিয়া একটু জোর করে হেসে বলল, আমাদের বিশ্ববিদ্যালয়ের বান্ধবী তুলনা। ওর কিছু কেনাকাটা করার ছিল, তাই সবাই মিলে আজ বিকেলে বের হওয়ার প্ল্যানিং করেছিলাম। এই নিউ মার্কেট অবধি যাব, কেনাকাটা করেই চলে আসব। আব্দুল রবিউল মোহাম্মদ কথা বাড়ালেন না। শুধু বললেন, সন্ধ্যা নামতেই ফিরে আসবে। রাত যেন না হয়। হিয়া হেসে বলল, এই যাব আর আসবো দাদা ভাই। কথোপকথনের সমাপ্তি টেনে হিয়া আর মিম নিজেদের ঘরের দিকে দৌড় লাগায়। ঘরে ঢুকেই দরজাটা বন্ধ করে মিম বলল, দিলি তো আমাকেও ফাঁসিয়ে। এখন সারা বিকেল আমি করবটা কি? হিয়া একটু নরম স্বরে বলল, আমার হাতে কিছু করার ছিল না মিম। তুই বল, দাদা হুট করে চলে এসেছে। এখন আমি যদি এমন কোন বাহানা না দিতাম, তাহলে আমাকে বের হতেই দিত না। প্লিজ মিম, আজকের মতো একটু ম্যানেজ কর। আমি তোর না, বাপ্পি ওদের ম্যানেজ করছি। তোরা প্লিজ একটু ক্যাম্পাস দিয়ে ঘুরিস। এরপর আমি যখন ফিরব, তখন আবার তোকে কল করব। একসঙ্গে বাসায় ফিরব। প্লিজ বোন আমার, একটু কনসিডার কর। মিম আর কোন বাহানা করল না। হিয়ার এমন করুণ আকুতি দেখে সে রাজি হয়ে গেল। হিয়াও কথা মতো তুর্নাকে ফোন দিয়ে রাজি করালো। সব যেন প্ল্যান মাফিক এগোলো। হিয়া সময় আর অপচয় না করে তৈরি হতে শুরু করে। আকাশে ছোঁয়ানো হালকা নীলাভ সারোয়ার কামিজটা তার খুব প্রিয়, কিন্তু আজকের দিনে পরাটা যেন অজান্তেই বিশেষ হয়ে উঠেছে। ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে চুল খোলা রাখে সে। চোখে হালকা কাজল টানে, ঠোঁটে একটুখানি গোলাপি রং। সাজটাও নরম, কিন্তু দৃষ্টিটা যেন কেমন ভারী হয়ে উঠেছে। তাতে অপেক্ষার ছায়া, উত্তেজনার ছাপ, আর এক ফোঁটা অভিমানও জমে আছে। খানিক সময় যেতেই হিয়া নিজেকে প্রশ্ন করে বসে, সে কি তুর্যর জন্য সাজছে?
তবে ওর নেই। হিয়া যেন নিজের অজান্তেই ছুটছে অন্য এক গন্তব্যে। এদিকে ঘড়িতে 4টা বাজতেই হিয়ার ফোনটা ভাইব্রেট করে ওঠে। স্ক্রিনে ভেসে আসে তুর্যের মেসেজ, 10 মিনিটের মাঝে নিচে এসে দাঁড়া। আমি উপরে আসব না। মেসেজটা পড়ে ফোনটা আবার রেখে হিয়া আরো এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে আয়নার সামনে, নিজের চোখে নিজেকে যাচাই করতে করতেই বলে, মিম তাড়াতাড়ি কর। তুর্য ভাই নিচে নামতে বলছে। উনি উপরে আসবেন না। মিম যেন এই অপেক্ষাতেই ছিল। সে নিজের পার্সটা হাতে নিয়ে বলল, চল আমি তো রেডি। হিয়া মিমের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখে। মিম খুব সাদামাটা একটা কুর্তি পরে চুলগুলো কোন রকম মাথার উপর মেসি বার্ন করে রেডি। হিয়া নিজের মাথায় হাত দিয়ে বলল, মিম আমরা নিচে পেঁয়াজ তরকারি কিনতে যাচ্ছি না। ঘুরতে যাব বলেছি বাড়ির সবাইকে। ঠিক আছে আমি একটা কাজে যাচ্ছি কিন্তু তুই তো আসলেও ঘুরতে যাচ্ছিস। অন্তত একটু তো ভালো করে যা। মিম ভ্রু কুঁচকে বলল, দেখ এই ঢের ভালো। এই গরমে মানুষ বাঁচে না মানুষের জন্য, আর এ এসেছে ভালো করে যাওয়া নিয়ে বলতে। দাঁড়া তোর মনের আশা পূরণ করতে চোখে সুন্দর করে কাজল দিয়ে নিচ্ছি, হবে তো তাহলে। আর আমার ফোনের ক্যামেরা খুব জোস। যেভাবে যাই সেলফি ছাকানাকা আসবে, তাই সাজের এত প্যারা নেই। আর যদি তাও ঝামেলা হয় তবে ফিল্টার তো আছেই। আধুনিক যুগে এই তো শান্তি আর শান্তি। হিয়া মিমের এমন কথায় শুধু হাসে। সে যেন নির্বাক। মিমের কাজল দেয়া শেষ হলে আর কথা না বাড়িয়ে দুজনেই বেরিয়ে পড়ে বাড়ি থেকে। বাড়ির মেইন গেট পেরিয়ে একটু দূরে তুর্য অপেক্ষা করছে হিয়ার। মিম আর হিয়া গেট পেরিয়ে দেখে, চোখে সানগ্লাস, হাতে ফোন, গায়ে হালকা নেভি ব্লু শার্ট জড়ানো তুর্য দাঁড়িয়ে আছে অপেক্ষায়। মিম তুর্যকে দেখে মৃদু হেসে ফিসফিস করে হিয়াকে বলল, তোরা কি প্ল্যানিং করে একই রং পরে বেরিয়েছিস নাকি? হিয়া দাঁতে দাঁত চেপে বলল, একদম মজা নিস না। কোথায় একই রং? তুর্য ভাইয়ের ওটা নেভি ব্লু আর আমার এটা স্কাই ব্লু। মিম আরও একটু মজা নিয়ে বলল, আহা রাখছিস কেন? তোদের কালার চয়েস একেবারেই সেম। সে ব্লু আগে যাই থাকুক। ব্লু তো ব্লু ই হয়। হিয়া আর কিছুই বলে না, শুধু রাগে কটমটে চোখে মিমের দিকে তাকায়। একটু এগোতেই তুর্যর নজর ওদের উপরে যায়। সে তাকাতেই তার চোখের ওপরের চশমাটা যেন আর কিছুই ঢাকা দিতে পারে না, সে হিয়ার দিকে তাকিয়ে থাকে অচেনা এক ঘরে। হিয়ার চুলে হালকা হাওয়া লেগে লম্বা চুলগুলো ঢলে পড়ে বড্ড অনমনে। চোখের পাপড়িতে কপালের কাটা চুলগুলো এসে পড়তেই হিয়া খুব যত্নে চুলগুলো সরাতে থাকে। তুর্যর চোখে এই মুহূর্তটা যেন আটকে যায়। সে হাঁটতে ভুলে যায়, কথা বলতে ভুলে যায়। শুধু একভাবে তাকিয়ে থাকে হিয়ার দিকে। মিম আর হিয়া তুর্যর একেবারে কাছাকাছি গিয়ে দাঁড়ায়। হিয়া একটু মৃদু হেসে নিজেকে খুব স্বাভাবিক দেখিয়ে বলল, বেশি অপেক্ষা করালাম। হিয়ার কণ্ঠস্বর কানে পৌঁছাতেই তুর্য নিজের অবস্থান টের পেয়ে চোখ সরিয়ে ফেলল। ঠোঁটের কোণে টুকরো হাসি এনে বলল, একটু সমস্যা নেই চল। মিম তুর্য আর হিয়াকে বিদায় দিয়ে একটা রিকশা নিয়ে ছোটে ক্যাম্পাসের উদ্দেশ্যে। তুর্য অগোচরে বারংবার ঘুরে ফিরে দেখে নেয় হিয়ার মুখটা। সে যেন স্বীকার করে ফেলছে হিয়াকে শুধু মায়াবী বলাটা একদমই কম পড়ে যাবে। সে আগে থেকেই উবার বুক করে রেখেছিল। মিম যেতেই গাড়িটা এসে দাঁড়ায় তাদের সামনের রাস্তায়, গাঢ় ধূসর রঙের সেডান, কাঁচ হালকা কাঁপছে। তুর্য পেছনের গেটটা খুলে দিয়ে হিয়াকে বসিয়ে নিজে বসে সামনের সিটে। হয়তো অভ্যাসের বাইরে হাঁটতেই চায় না সে আজ। তুর্যর মনে যেন অন্য এক অনুভূতি খেলতে শুরু করেছে। হিয়ার পাশে বসা মানে যেন সে বুঝে ফেলবে ওর চোখের অস্থিরতা। জনেই যেন দুজনের সাথে লুকোচুরি খেলার এক বিশেষ টুর্নামেন্ট ঘোষণা করছে। দুজনেই দুজনের প্রশ্নের দোরগোড়ায় দাঁড়ানো, তাও শব্দ নেই। গাড়ি রওনা দেয়। রাস্তার দিকের আলো ছায়া হিয়ার মুখে লেগে থাকে মাঝে মাঝে। সে চুপ করে জানালার বাইরে তাকিয়ে থাকে। তুর্য লুকিং গ্লাসে আনমনে এক নজরে দেখছে শুধু ওর চোখ, ওর মুখের পাশে উড়ে যাওয়া চুল, আর কখনো কখনো গালের পাশ ছুঁড়ে ফেলা হালকা অভিমান। তাদের আজকের গন্তব্য বনানীর একটা মাল্টিন্যাশনাল কর্পোরেশনের হেড অফিসে। সেটা এক বিশাল কাচঘেরা অট্টালিকা। শহরের জ্যাম, ক্ল্যাকসনের আওয়াজ, ট্রাফিক সিগন্যাল দাঁড়িয়ে থাকা সেই সব ব্যস্ত মুখের পেছনে এই যাত্রা যেন আরও নিঃশব্দ হয়ে পড়ে। প্রায় 30 মিনিটের মাথায় তারা পৌঁছায়। বিশাল গেট, চকচকে কাচ,
এবং গেটে দাঁড়িয়ে থাকা বেশ কিছু সিকিউরিটি। পরিচিত নয় এমন মুখের জন্য জায়গাটা খানিকটা রূঢ়। তুর্য গাড়ি থেকে নেমেই ফোনে কিসব একটা দেখায় সিকিউরিটিকে। তারপর ব্যাগ থেকে বের করে ফাইলটা। তুর্য স্বর নিচু রেখেই বলে, বিকেল 5টার অ্যাপয়েন্টমেন্ট আছে। সিকিউরিটি এক ঝলক দেখে, তারপর ওদের ভেতরে নিয়ে যায়। ভেতরে ঢুকতেই যেন অন্য এক জগতে পা পড়ে। শীতল বাতাস, নিঃশব্দ ফ্লোর, সামনে রিসেপশন ডেস্ক। রিসেপশনের সামনেই আবার পরিচয়, চেকিং এবং নাম এন্ট্রি হয়। শঙ্কর সাহেবের অ্যাসিস্ট্যান্ট ফোনে কথা বলে নিশ্চিত হয়, তারপর বলে, শি ইজ ইন এ মিটিং। প্লিজ ওয়েট ফর এ ফিউ মিনিটস ইন দি লাউঞ্জ। তাদের নিয়ে যাওয়া হয় এক ছোট্ট কিন্তু রুচিশীল লাউঞ্জে। কাঁচের ওপারে দেখা যায় গাছ, শহরের ট্রাফিক আর দূরে আকাশে ভাসতে থাকা বিকেলের রোদ। তুর্য বসে পড়ে। হিয়া বসে, কিন্তু তার হাত দুটো জড়িয়ে থাকে নিজের ব্যাগের চারপাশে। ভেতরে চাপা উত্তেজনা, চাপা শ্বাস। সে জানে, এই বিকেলটা শুধু একটা সাক্ষাৎ নয়। এই বিকেলটাই হয়তো রহস্যের অনেক অজানা কুশল বিন্যাস বদলে দেবে। তুর্য হিয়ার চেহারা অনেকক্ষণ পর্যবেক্ষণ করে, একটু ঝুঁকে বলল, নার্ভাস। হিয়া চোখ সরিয়ে জানালার বাইরে তাকিয়ে বলল, নার্ভাস না ঠিক, একটু বেশি এক্সাইটমেন্ট কাজ করছে। তুর্য আর কিছু না বলে শুধু তাকিয়ে থাকে। সামনে রাখা কাচের জার থেকে আলো পড়ে হিয়ার হাতে। তার নীল রঙের কামিজটা যেন আলোর মধ্যে একটু বেশি জ্বলছে। ওরা অপেক্ষা করছে। বাইরে হালকা সুরে বাজছে একটি জ্যাজ মিউজিক। লাউঞ্জের নিঃশব্দ রেশ কেটে যাওয়ার আগেই সামনের এক সুদৃশ্য কাচের দরজা খুলে যায় নিঃশব্দে। একজন স্যুট পরা অফিস অ্যাসিস্ট্যান্ট নরম কণ্ঠে বলল, মিস্টার শঙ্কর নীল শির উইল সি ইউ নাও। দিস ওয়ে প্লিজ। তুর্য হালকা মাথা নাড়ে, হিয়া একবার নিঃশ্বাস চেপে ধরে উঠে দাঁড়ায়। তারা জন ধীর পায়ে হাঁটতে শুরু করে কর্পোরেট করিডোরের নিঃশব্দ পথে, যেখানে কাচ আর কাঠ মিলেমিশে সৃষ্টি করেছে এক আধুনিক, মার্জিত সৌন্দর্য। দেয়ালে ঝুলে থাকা বিমূর্ত শিল্পকর্মগুলো যেন প্রতিটি পথচারীকে কিছু বলতে চায়, কিন্তু জোর করে কিছুই বলে না। কয়েক কদম ফেলতেই, একটু পরেই তারা পৌঁছে যায় শঙ্কর সাহেবের কেবিনের সামনে। ভেতরে ঢুকতেই চোখে পড়ে এক অনন্য দৃশ্য। দেয়ালের এক পাশ জুড়ে বইয়ের তাক, আরেক পাশে বড় একটা কাচের জানালা। সেখানে আকাশের আলো ঢুকে পড়ছে প্রশান্তির মতো। ঘরের মাঝখানে রাখা দৃষ্টিনন্দন ডেস্ক, ডেস্কের এক পাশে লেদার চেয়ার, আর আরেক পাশে বসার জন্য নিঃশব্দ আরামদায়ক সোফা। সেই ডেস্কের পেছনে বসে আছেন একজন 60 বছরের কাছাকাছি বয়সের ব্যক্তি। বয়সের সংখ্যা এমন হলেও তার শরীরী ভাষায় কোথাও ক্লান্তির ছায়া নেই। বরং তার চোখে মুখে, গাল বরাবর হালকা পাতলা দাড়িতে, পরিপাটি চুল আর নিখুঁতভাবে পরা গাঢ় ধূসর সুটে এমন এক ব্যক্তিত্ব ফুটে উঠেছে, যা নিঃশব্দেই শ্রদ্ধা জাগায়। টাইয়ের নিখুঁত গিট, আঙুলে ধরা একটি কালো ফাউন্টেন পেন, সবকিছুতেই রুচির ছাপ। তিনি চোখ মেলে একবার হিয়ার দিকে তাকান, আবার তুর্যের দিকে। তার কণ্ঠ গভীর, কিন্তু নরম। তিনি বলেন, প্লিজ বসুন। মনে হচ্ছে আমরা পরিচিত নই। তুর্য হালকা হাসে, মাথা নুয়ে বলল, পরিচিত নই, তবে পরিচয়ের গুরুত্ব অনুভব করেই পরিচয় হতে আসা। আমি ওহিদুল ইসলাম তুর্য। শঙ্কর সাহেব মৃদু হেসে বলেন, বসো তোমরা। আমার পিয়ে বলছিল, বেশ কয়েক মাস ধরেই তোমরা আমার অপেক্ষায় ছিলে। কোন বিশেষ কারণ? হিয়া তখনও নীরব। কিন্তু তার চোখে ধরা পড়ে এক ধরনের বিস্ময়। এই মানুষটা যেন ডায়েরির পাতায় লেখা কোনো চরিত্র, এখন বাস্তবে উঠে এসেছে। শঙ্কর তখন হাতের পেনটা ডেস্কে রেখে, পুরো মনোযোগ দিয়ে তুর্য আর হিয়ার দিকে তাকান। তিনি সোজা হয়ে বসে বলেন, আমি অপেক্ষায় আছি। তোমরা শুরু করো। ঘড়ির কাঁটা 5:30 ছুঁই ছুঁই করছে তখন। বিকেলের আলো জানালায় টিকে পড়ছে। তবু ঘরটা যেন এখন আলোয় নয়, কণ্ঠে, কথায়, কিছু অচেনা গল্পে আলোকিত হতে চলেছে। তুর্য তার হাতের ফাইলের ব্যাগ থেকে চিরে, পরিপাটি ভঙ্গিতে একটি খামে মোড়ানো চিঠি বের করে। তার চোখে এখন আর কোনো দ্বিধা নেই, বরং এক ধরনের পরিণত আত্মবিশ্বাস। সেই চিঠিটা এগিয়ে দেয় শঙ্কর সাহেবের দিকে। এরপর পরিষ্কার আওয়াজে বলল, ভাগ্যক্রমে সারা বান্তুহুরা কে দেয়া আপনার একটা চিঠি আমার কাছে আছে। বলতে পারেন এটা আমাদের একটা পরিচয়। তাছাড়া অন্য পরিচয়, আব্দুর রুশান মোহাম্মদের বোন মিনুর রহমানের নাতি আমি।
এবং তার ভাই আব্দুর রবিউল মোহাম্মদের নাতনি এই জেহিয়া। অনেক অনেক প্রশ্নের স্ক্রুপ জ্বর হয়েছে, তাই আপনাকে খুঁজে বের করা মিস্টার সাত্তকী। শঙ্কর সাহেব চিঠিটা হাতে নিতে নিতে যেন এক মুহূর্তের জন্য জমে যান। ঠোঁটের কোণে যে হাসিটা ঝুলেছিল সেটা একেবারেই মিলিয়ে যায়। চোখ কপালের দিকে উঠতে চায়, কিন্তু অভ্যাস তাকে সংযত রাখে। সাত্তকী নামটা উচ্চারণ করে তিনি থেমে যান। যেন এই নামটা আজ অনেক বছর পর তার কানে পৌঁছালো। খুব চেনা, খুব আপন, অথচ এখন খুবই দূরের। হিয়াও নামটা শুনে তুর্যর মুখের দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেন তার চোখ দিয়ে বেরিয়ে আসছে শুধু সাত্তকী নামের জড়তা। তুর্য হিয়ার দিকে ফিরে এক চলক শান্ত চোখে তাকায়, যেন হিয়ার অজস্র প্রশ্নের উত্তর সে অনেক আগেই তৈরি করে রেখেছে, শুধু বলার সময় হয়নি। শঙ্কর সাহেব চুপ করে চিঠিটার দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ, তারপর তার গভীর দৃষ্টি চলে যায় তুর্য আর হিয়ার দিকে। গলার স্বর নিচু কিন্তু তীক্ষ্ণ, তিনি প্রশ্ন ছোড়েন, কি করে খুঁজে পেলে আমাকে? এ তো অসম্ভব। তুর্য শুধু হাসে। শঙ্কর সাহেব ধীরে ধীরে চিঠির খাম খোলে। তার আঙুল কাঁপে না, কিন্তু চোখের নিচে হালকা এক রক্তচাপের ছায়া খেলা করে। চিঠির কাগজ খুলে প্রথম লাইন পড়তেই তার মুখ বদলে যায়। চোখে হালকা জল, ঠোঁটে বিস্ময়ের রেখা। শুধু একটা শব্দ তার ঠোঁট থেকে বেরিয়ে আসে নিজের ইচ্ছেতেই, তুহুরা আপা। তিনি চেয়ারে গা এলিয়ে দেন, চোখ বুজে ফেলেন এক মুহূর্ত। যেন তার স্মৃতির দরজা খুলে গেছে হঠাৎ। কাচের জানালায় বিকেলের আলো তখনও নরমভাবে এসে পড়ছে, কিন্তু কেবিনটা যেন হঠাৎ অতীতের কোনো সময়ে ঢুকে পড়েছে। তারপর শঙ্কর সাহেব ধীরে চোখ খোলেন, একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠেন, অনেক বছর কেউ আমাকে এই নামে ডাকে না। সাত্তকী আমার ডাকনাম। তবে বয়স বাড়লে ডাকনাম যেন মিলে যায় অন্য সব সম্বোধনের ভাজে। তাছাড়া এই নামে এখানে আর কেউ চেনে না আমাকে, তোমরা কি করে খুঁজে বের করলে আমাকে? তুর্য হেসে বলল, সহজ ছিল না। তবে মন থেকে চাইলে সবই করা যায়। বেশ লম্বা সময় আপনাকে খুঁজছিলাম। বলতে পারেন এই চিঠিটার জন্য আপনাকে পাওয়া সহজ হয়েছে। এছাড়া কেউই জানত না যে সাত্তকীর আসল নাম শঙ্খনীল সাহা। গতকালের আগের দিন পর্যন্ত আমি নিজেও আপনাদের দুজনকে দুটো আলাদা মানুষ হিসেবে ভেবে এসেছি। বলতে পারেন সবটাই ভাগ্য। শঙ্কর সাহেব তার কৌতূহল যেন থামাতে পারছেন না। তিনি নিখুঁতভাবে চিঠিটা দেখতে থাকেন। এদের কথোপকথনের মাঝে হিয়া যেন অহেতুক অস্তিত্ব। তার মুখ ফ্যাকাশে। এই মানুষটা যে তুহুরার চিঠির প্রেরক, সেটা জানত সে, কিন্তু সাত্তকী নামটা যে এতখানি আবরণে ঢাকা ছিল, সেটা সে কল্পনাও করেনি। শঙ্কর সাহেব চিঠিটায় একবার হাত বুলিয়ে শান্তভাবে জিজ্ঞেস করেন, তুহুরা আপা কেমন আছেন এখন? একটু থেমে তিনি হিয়ার দিকে তাকিয়ে বলেন, তুমি তাহলে তুহুরা আপার নাতনি? হিয়া কিছু বলতে যাবে তার আগেই তুর্য বলে, তিনি অনেক আগেই মারা গেছেন। শঙ্কর সাহেবের চোখের কোণে জমে থাকা অতীত যেন খানিকটা আঘাত পায়। চোখটা চকচকে হয়ে ওঠে। তুর্য কিছুক্ষণ চুপ করে থাকে। তার দৃষ্টিতে এক ধরনের দ্বন্দ্ব, যেন শত প্রশ্ন জমে আছে বুকের ভেতর, কিন্তু কোনটা আগে করবে তা নিজেই বুঝে উঠতে পারছে না। প্রতিটি প্রশ্ন যেন এক একটি বিট, যার সুতোগুলো জড়িয়ে গেছে আবেগ, ইতিহাস আর অজানা ব্যথার মাঝে। তার ঠোঁট নড়ে ওঠে, কিন্তু শব্দ আসে না। হিয়া চুপচাপ বসে। তার দুই হাতের আঙুল নিজের আঙুলের ভাঁজে জড়িয়ে ধরা, চোখ চঞ্চল সারা কক্ষ জুড়ে। তার কাছে এই পুরো পরিস্থিতিটা এখনো স্বপ্নের মতো, অবিশ্বাস্য। এতদিন যাকে তারা কেবল এক চিঠির পাতায় আবিষ্কার করেছে, যার নাম শুধুই একটা কাহিনীর অব্যক্ত চরিত্র ছিল, যাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত সবাই, সেই মানুষটা এখন সামনেই বসে আছে, রক্ত মাংসের বাস্তবতায়। প্রকৃতির ভাই সাত্তকী, এই মানুষটি। সে যেন সব সত্যতা নিয়েই পালিয়েছিল যুগের পর যুগ। সাত্তকী সাহেব ধীরে, গভীর চোখে তাকান তুর্যর দিকে। তারপর হালকা গলার স্বরে জিজ্ঞেস করেন, রুশান ভাই কেমন আছেন? শেষবার কবে যে দেখেছি তা মনেও নেই। তুর্য মাথা নাড়িয়ে এক চিলতে হাসি দিয়ে বলল, ভালো আছেন। উনি যদি জানতেন শঙ্খ, এ আসলে সাত্তকী, তাহলে অবশ্যই আজ আসতেন। আপনাকে খুঁজতে মানুষটা অনেক কষ্ট করেছেন। সাত্তকী হেসে ফেলেন, কপালের ভাঁজটা যেন এক মুহূর্তে অতীতে ফিরে যায়। তারপর হঠাৎ মুখ খুলে বলেন, আর মিনু?
সেও তো নিশ্চয় এখন বুড়ি হয়ে গেছে। দিন তো আর কম পেরোয়নি। সূর্য এবার একটু হেসে ফেলে। মিনুর রহমান আর সাত্তকীর বাল্যপ্রেমের কাহিনী তো আর তাদের অগোচরে নেই। সময় ফুরিয়েও যেন কোথাও ঝুলে আছে এখনো। সূর্য নিজের ফোনে মিনুর রহমানের সাথে তার তোলা একটা ছবি সাত্তকীর দিকে এগিয়ে দিয়ে বলল, বয়স তো সংখ্যা মাত্র। দাদি আমার এখনো সুন্দরী। তিনি চোখ মেলে তাকান ছবিটার দিকে। এক অযাচিত সুখ যেন তার চোখের কোণে খেলে যাচ্ছে। হিয়া এক ধ্যানে তাকিয়ে থাকে তার চোখের ওই জ্বলে ওঠা আভার দিকে। আসলেই কি মানুষ তার প্রথম প্রেম কোনোদিনও ভোলে না? এই প্রশ্ন হিয়ার মস্তিষ্কে এসেছে। এক পলকহীন নজরে মিনুর রহমানের ছবিখানা দেখতে থাকেন সাত্তকী। সামান্য সময় পেরিয়ে ফোনটা তুর্যকে ফিরিয়ে দেন। কিছুক্ষণ নীরবতা। বাতাসে ভেসে বেড়ায় এসেন্সিয়াল অয়েলের খুব ফুটবল সুবাস। অফিস ঘরের অতিরিক্ত পরিপাটি নীরবতা যেন সেই অতীতের স্মৃতিকে আরো গাঢ় করে তোলে। তুর্য এবার ভেতর থেকে একটু সামলে সরাসরি প্রশ্ন করে, আপনার বোন প্রকৃতি এখন কোথায় আছেন? বিশেষ করে তাকে খোঁজারই এত আয়োজন। এই প্রশ্নটা যেন পুরো ঘরটার চৌম্বকতা বদলে দেয়। সাত্তকী তুর্যর করা এই প্রশ্নটা যেন ঠিক পরিষ্কার ভাবে বুঝতে পারেন না। তার চোখে মুখে ভেসে ওঠে এক অদ্ভুত প্রশ্ন। তার কণ্ঠে এক ধরনের ধীরে আসা বিভ্রান্তি, যার শিকড় অনেক গভীরে গিয়ে থেকে। মস্তিষ্ক থেকে সে প্রশ্ন কণ্ঠস্বর আসে, ঠিক বুঝতে পারলাম না। বর্দি, ভাইকে কেন খুঁজছ? মানে কি কারণে? তুর্য এবার গলা একটু সরল রাখলেও শব্দ স্পষ্ট হয়। সে ধীরে বলল, প্রকৃতিকে রুশান খুঁজছেন। যুদ্ধ থেকে ফেরার পর থেকে এতগুলো বছর ধরে তিনি পাগলের মতো করে খুঁজেছেন আপনার বোনকে। এই কথা শোনামাত্রই সাত্তকীর চোখ যেন আরো স্থির হয়ে যায়। তার সমস্ত অভ্যস্ত গাম্ভীর্যের আড়ালে যেন দোলা দিয়ে ওঠে হালকা এক কাঁপন। তিনি নিজেই নিজের সোজা হয়ে বসে থাকা ভঙ্গিটা একটু এলোমেলো করেন, হাতের আঙুল একে অপরের সঙ্গে জড়িয়ে ফেলেন। নিজেকে যেন বলে ওঠেন, রুশান ভাই, খুঁজছেন। তিনি যেন বিশ্বাস করতে পারছেন না কিছুই। এক গভীর সংশু তাকে ঝাপটে ধরে, তিনি একটু সময় নিয়ে বলেন, কিন্তু কিসের জন্য খুঁজছেন? আমি তো নিজের হাতে বর্দি, ভাইয়ের ডায়েরি আর সেই চিঠি দিয়ে এসেছিলাম মিনুর হাতে। সেই চিঠিতে তো পরিষ্কার লেখা ছিল, প্রকৃতি কোথায়, কেন? এমনকি তুহুরা আপার সাথেও তো বর্দি, ভাইয়ের ডায়েরির সূত্রেই আমার পরিচয়। সবাই সবটা জানার পরেও খোঁজেন। তুর্য এবার গলার স্বর একটু নিচু করে, কিন্তু স্পষ্ট উচ্চারণে বলে ওঠে, হ্যাঁ, খোঁজেন। আপনি সেদিন ডায়েরিটা দাদিকে দিয়ে এলেও সেই ডায়েরিটার সন্ধান বড় দাদা পেয়েছেন এই মাস দুয়েক আগে। দাদির থেকে নাকি তখন ডায়েরিটা হারিয়ে যায়। তাই আর তিনি এ বিষয়ে কিছুই বড় দাদাকে জানিয়েছিলেন না। হঠাৎ এত বছর পর চিলেকোঠা থেকে ডায়েরিটা আবিষ্কার হয়, তবে শেষের গুটি কয়েক পাতা নিখোঁজ। কেউ ইচ্ছে করে ছিঁড়ে নিয়েছে। তাই ডায়েরির শেষটা পরিষ্কার নয়। হিয়া এবার ধীরে তার চোখ তুলে তাকায় সাত্তকীর দিকে। চেয়ার থেকে সামান্য এগিয়ে এসে সে যেন একটা নীরব প্রশ্ন করতে চায়, যা উচ্চারিত হয় না, কিন্তু বাতাসে অনুরণনের মতো ঝুলে থাকে। সাত্তকী যেন কোনভাবেই বিষয়টা বিশ্বাস করতে পারছেন না। কিছু একটা ভেবে তিনি বলেন, ঠিক আছে, ডায়েরিটা হারিয়ে গিয়েছিল মেনে নিলাম। তবে আমার জানামতে রুশান ভাইয়ের বাড়ির সবাই তো কমবেশি জানত যে বর্দি, ভাইয়ের কি হয়েছে, কোথায় তিনি। একবারও কেউ রুশান ভাইকে বলেনি ব্যাপারটা। এটা কি আদৌ মেনে নেয়ার মতো? তুর্য অবাক হয় না। সে জানে, ও বাড়িতে সবাই রহস্য নিয়ে খেলতেই পারদর্শী। তুর্য খুব ধীরে বলে, আরও অনেক কিছুই মেনে নেয়ার মতো নয়। বড় দাদা তার সমগ্র জীবন শুধু প্রকৃতির অপেক্ষায় কাটিয়েছেন। এখনো বিয়ে অবধি করেননি তিনি। সাত্তকীর কণ্ঠ থেকে শব্দ হারিয়ে যায়। তিনি যেন চরম এক ধাক্কা খেলেন। সব যেন তার ধারণার বাইরের এক অন্য জগতের তথ্য সে জানতে পারছেন। সব অপ্রত্যাশিত। তিনি নিজের মস্তিষ্কের তোলপাড় সংযত করতে জিজ্ঞেস করেন, আমাকে কি একটু বিস্তারিত বলতে পারবে ঘটনাটা? আমি পরিষ্কার বুঝতে পারছি না। সব কেমন প্যাচ লেগে যাচ্ছে। তুর্য একটু শঙ্কিত হয় সাত্তকীর এমন কৌতূহলী উত্তেজিত মুখ দেখে। সে ধীরে বলতে শুরু করে, আপনাকে তবে মুক্তিযুদ্ধের শেষ থেকে বলি, যতটা আমরা জানি আর কি। হিয়া শুধু শুনছে আর পরিস্থিতি পর্যালোচনা করছে।
তার আজ যেন কোন শাব্দিক দায়িত্ব নেই। সকল শ্রোতা মহল প্রস্তুত শুনতে। তুর্য বলতে শুরু করে, বড় দাদা যখন যুদ্ধ থেকে ফেরেন তখন থেকেই তিনি পাগলের মতো প্রকৃতিকে খুঁজছিলেন। বন্ধু বান্ধব সব জায়গায় খোঁজ করেও কোন লাভ হয়নি। পরে 1975-এর দিকে উনার এক বন্ধু প্রকৃতিকে কলকাতায় দেখেছিলেন, বড়দাদাও তাকে খুঁজতে কলকাতা অবধি গিয়েছিলেন। তবে লাভ হয়নি, খুঁজে পাননি তিনি। শুধু জেনেছিলেন প্রকৃতি বিবাহিত। এরপর আর কোনো খোঁজ নেই। তিনি আপনাদের পরিবারের প্রতিটা সদস্যকে খোঁজার খুব কষ্ট করেছেন। তবে ফল সব শূন্য। এরপর এই 2 মাস আগে চিলেকোঠায় পাওয়া যায় প্রকৃতির বিধ্বস্ত ডায়েরিটা। ওটা পাবার পরে অবশ্য আমার দাদি সব স্বীকার করেন। তার আগে বড়দাদা জানতেনই না আপনার আর দাদির সম্পর্ক, কিংবা তার বিয়ে আমার দাদার সাথে কিভাবে হয়। আপনি ডায়েরিটা কিভাবে দিয়ে গিয়েছিলেন, এসব আর কি। সে যাই হোক, এই ডায়েরি পাওয়া গেলেও ডায়েরির শেষ পাতাগুলো পাওয়া যায়নি। ওগুলো কেউ ছিঁড়ে নিয়ে নিয়েছে। আসলে ছেঁড়া পাতার কৌতূহল থেকে আমাদের এই প্রকৃতিকে খুঁজে পাওয়ার মিশনে নামা। তুর্য এক নাগারে গড়গড় করে বলে চলল এসব। শ্রোতামহল শুধু শুনল। হিয়া প্রকৃতির বিবাহিত হওয়ার কথাটা কোনোভাবেই হজম করে উঠতে পারল না। এসব সে নতুন শুনছে। সাত্তকীর মুখের রং উড়ে গেল। এমনটা যেন তার ধারণাতেও ছিল না। সবটা যেন গোলক ধাঁধায় পরিণত হয়েছে। তিনি বিড়বিড় করে বললেন, তবে কি এত বড় ভুলের দায়ভার আমার? তুর্য কিছু বলে না। এই মুহূর্তে চুপ থাকায় যেন সময়ের চাহিদা। সাত্তকী হঠাৎ করেই যেন একটু ছায়ার মতো হয়ে যান। তুর্য হিয়ার দিকে একবার তাকায়। হিয়ার চোখে এক বিধ্বস্তি তোলপাড়। সে সব এড়িয়ে তুর্য ধীরে মাথা ঝুঁকিয়ে বলল, এটাই প্রকৃতিকে খুঁজে পাবার শেষ চেষ্টা আমাদের। সবটাই আপনার কাছে এখন পরিষ্কার হবার কথা। সাত্তকী যেন চেয়ারে বসে থাকলেও ধীরে ধীরে অতীতের এক অদৃশ্য টানেল দিয়ে পিছিয়ে যাচ্ছেন। কবে থেকে ঠিক বোঝা যাচ্ছে না। গলার স্বর একদম নিচু হয়ে আসে, যেন মনের গভীর থেকে একটা দীর্ঘশ্বাস পেরিয়ে প্রশ্ন ফুটে ঠোঁটে, সবার কথা বাদ, তুহরা আপাও কি কিছু বলেননি? এত কিছুর পরেও। তার কণ্ঠে হতাশা, বিস্ময় আর কষ্টের এক অভূতপূর্ব মিশ্রণ। যেন বিশ্বাস করতে পারছেন না তুহুরার মতো একজন মানুষ এত বড় সত্য চাপা রেখে যেতে পেরেছেন। তুর্য চোখ নামিয়ে একটুখানি থামে। তারপর নরম গলায় বলে, উনি বলেননি। হয়তো বলার মতো তেমন সুযোগ পাননি। কারণ উনার মৃত্যুটা খুব হঠাৎ। শুনেছি, তুহুরা 1975 সালের দিকে মারা যান। বাথরুমে পড়ে গিয়েছিলেন, স্লিপ কেটে মাথায় আঘাত। হাসপাতালের নেয়ার আগেই সব শেষ। এই কথাটা শুনে সাত্তকীর মুখ মুহূর্তেই নিস্তেজ হয়ে যায়। সমস্ত মুখাবয়বে নেমে আসে গভীর ছায়া। চোখের দৃষ্টি যেন একদম ফাঁকা, শূন্যের দিকে তাকিয়ে থাকেন, নিজেকে অনুপস্থিত করে। সাত্তকীর গলা যেন জড়িয়ে যায়, তার ঠোঁট কাঁপে, শব্দ ভেঙে পড়ে যায়। তিনিও এভাবে মরে গেলেন এত আগে। তার চোখে জল আসে না, কিন্তু ভিতরটা যেন চূর্ণ হয়ে পড়ছে, শব্দহীনভাবে। অনেকক্ষণ চুপচাপ থাকার পর সাত্তকী একবার নিজের আঙুলের ফাঁকে মাথা ঠেকিয়ে বলেন, সব এত গোলমেলে হবার ছিল না। তার কণ্ঠে তখন আক্ষেপের ঢেউ, যার প্রতিটি বর্ণে একটা অপরাধবোধ চেপে বসেছে। যেন এই ভুলটা এত বছর ধরে ঝুলে ছিল বাতাসে, কেবল এখন তার কাঁধে নেমে এসে বসেছে। হিয়া এবার ধীরে বলে ওঠে, এখানে সবকিছুই অদ্ভুত। যেন নিয়তি নিয়মের বিরুদ্ধে চলেছে। প্রকৃতি এখন কোথায় থাকেন? সাত্তকী সাহেব চোখ বন্ধ করে ফেলেন এক মুহূর্তের জন্য। ভিতরটা যেন বেজে ওঠে পুরনো রেললাইনের মতো, যেখানে প্রতিটি স্টেশন এক একটা ভুল বোঝাবুঝি। তিনি ধীরে বলেন, বর্দি ভাই তার ডায়েরিতে সবটা লিখেছিলেন। কেউ ইচ্ছে করেই চায়নি এই ডায়েরির সত্য বের হোক। হয়তো বর্দি ভাইয়ের অস্তিত্ব মেটানোর চেষ্টা ছিল। এক দীর্ঘশ্বাস ছেড়ে তিনি সোজা হয়ে বসেন। আর তার ভিতরে কোথাও ধীরে এক নতুন দ্বার খুলে যায়। হয়তো প্রকৃতির দিগন্ত এখনো অদৃশ্য নয়। তার মুখে দৃঢ়তা আসে, কিন্তু চোখে থাকে ব্যথার রেখা, একটা মৃত মানুষকে নিয়ে কত টানা হেঁচড়া। তোমাদের এই প্রকৃতিকে খোঁজার শেষ চেষ্টা ব্যর্থ। তিনি আর এই পৃথিবীতে নেই। এই নেই শব্দ শুনতাই তুর্য আর হিয়া যেন থমকে যায়। ঘরটা তখন নিঃশব্দে ঢাকা পড়ে থাকে। সাত্তকীর বলা সে এক লাইন,
তিনি আর এই পৃথিবীতে নেই। এই বাক্যটি যেন ধাক্কা দেয় জনেরই ভিতরটায়। তবে তারা এর থেকে বেশি কি আশা করছিল? বয়সের সংখ্যাও তো কম নয়। হিয়া বসেই থাকে, তার ঠোঁট কাঁপে কিন্তু কোন শব্দ জন্মায় না। চোখ দুটি থমকে থাকে এক স্থির বিষণ্ণতায়। সূর্য যেন নিজের নিঃশ্বাসের শব্দও শুনতে পায়। সমস্ত শরীর দিয়ে যে অব্যক্ত শূন্যতা বইছে, তা যেন বুকের ভেতর থেকে গুমরে উঠতে চায়। একটা মুহূর্ত শুধু নিস্তব্ধতা, তারপর সাত্তকী ধীরে, যেন নিজের ভাঙা শব্দগুলো জড়িয়ে নিয়ে বলেন, আমি কখনো ভাবতেও পারিনি যে বর্দি ভাইয়ের ডায়েরিটা রোশন ভাইয়ের হাতে পৌঁছাবে না। এই একটা জিনিস ওনার জীবনের শেষ চাওয়া ছিল। তার কণ্ঠের কম্পন ক্রমে স্পষ্ট হয়ে ওঠে, ওই ডায়েরিটা পৌঁছানোর গুরু দায়িত্বটা উনি আমাকে দিয়েছিলেন। জীবনের শেষ মুহূর্তে একটা নিঃশ্বাস ছেড়ে যেন নিজেকে ধরে রাখতে চান সাত্তকী, কিন্তু পারেন না। তার গলা ভারী হয়ে যায়, চোখ দুটো জলে না ভিজলেও জ্বালা করে। তিনি বলেন, নিজের জীবনের শেষ পর্যায়ে এসে আজ নিজেকে ব্যর্থ, অসম্পূর্ণ, একটা অপরাধী মনে হচ্ছে। আমি পারিনি। এইবার তার ভঙ্গি একেবারে ভেঙে যায়। হাতের তালুতে মুখ রেখে যেন এক মুহূর্তের জন্য নিজেকে আড়াল করতে চান। এক অতল থেকে উঠে আসা অপরাধবোধ আর দুঃখ মিশে যায় বাতাসে। সূর্য তখন মাথা নিচু করে থাকে। তার মনে হয়, এই মানুষটাকে সান্ত্বনা দেওয়ার ভাষায় এই মুহূর্তে কারো জানা নেই। তবু হঠাৎই সাত্তকী নিজেকে গুছিয়ে নেন। তারপর সামনের টেবিলের উপর রাখা পানির গ্লাসে এক চুমুক নিয়ে বলেন, তোমরা এসেছো প্রকৃতিকে খুঁজতে, তাই না? তোমরা তো অনেকটা জেনেই এসেছো। তবে শেষটা জানা জরুরি, যতটুকু তোমাদের জানার বাইরে আর কি। সাত্তকীর চোখ দুটো যেন অতীতের কোনো গহীন জানালায় স্থির হয়ে থাকে। মুখে এক অনুচ্চারিত ভার, কণ্ঠে এক নিঃশব্দ হাহাকার। এক নিঃশ্বাসে চোখ বন্ধ করে অতীতটাকে যেন আরেকবার স্পর্শ করেন। তারপর ধীরে বলতে শুরু করেন, তার কথাগুলো যেন আসছে না মুখ থেকে, উঠে আসছে হৃদয়ের এক পুরনো গহর থেকে। সালটা ছিল 1971 এর শেষ দিক। আকাশ জুড়ে তখন যুদ্ধের ধোঁয়া। আমরা বাড়িতে সবাই জানতাম যে বর্দি ভাই মানে প্রকৃতির আর রোশন ভাই, ওদের সম্পর্কের বিষয়। এটা তো আর বাকি 5টা কাহিনীর মতো ছিল না। জ্যাঠা মশাই মানে প্রকৃতির বাবা, সবকিছু জেনে চাচ্ছিলেন যত দ্রুত সম্ভব বর্দি ভাইয়ের বিয়েটা হয়ে যাক, কিন্তু সাহাবাড়ির বিয়ে মানেই তখন গোত্র আচার নিয়ে বেজায় নিয়ম। সাত্তকী থামেন, হালকা হাসেন, যেন চোখের সামনে দিনগুলো পরিষ্কার। তিনি বলেন, এই নিয়ে তখন আটকে ছিল বিয়েটা। জ্যাঠা মশাই সুযোগ খুঁজছিলেন কবে পরিস্থিতি একটু শান্ত হবে, কবে সাহস করে সিদ্ধান্তটা নেবেন। এর মধ্যে একদিন হুট করে আমার বাবা ঘোষণা দিলেন, তিনি যুদ্ধে যাচ্ছেন। কারোর সঙ্গে পরামর্শ করলেন না, কারো অনুমতির প্রয়োজনও বোধ করলেন না। বাবা বরাবরই এমন ছিলেন, যা চাইতেন সেটাই করতেন। বাড়ির সকলে বাধা দিল, কেউ যেতে দিতে চাইছিল না। আমি তখন খুব ছোট, মাকে হারিয়েছি বহু আগে, আমার বাবাই আমার পৃথিবী ছিল। কিন্তু তাতেও কেউ তাকে আটকাতে পারল না। গোপনে এক রাতে বাড়ি ছেড়ে দিলেন। রেখে গেলেন শুধু একটা চিঠি। সাত্তকী আবারও একটু থামেন। হঠাৎ মনে পড়ে যাওয়া যন্ত্রণাটা যেন তার চোখে সরে আসে। তারপর ধীরে বলতে থাকেন, দেশের অবস্থা তখন ভয়ানক। রাস্তায় রাস্তায় আতঙ্ক। তার উপরে তখন হিন্দু পরিবারের এ দেশের টিকে থাকাটা তখন খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। তার মাঝে যদি সে পরিবারের একজন মুক্তিযুদ্ধে চলে যায় তবে পুরো পরিবারের উপর নজর পড়ে যায়। এসব থেকে বাঁচতে সিদ্ধান্ত হয়, সবাই মিলে কলকাতায় চলে যাওয়া হবে নিরাপদে। এই সিদ্ধান্তে বাড়িতে রীতিমতো বিশৃঙ্খলা শুরু হয়। কিন্তু বর্দি ভাই কিছুতেই যেতে রাজি হলেন না। তিনি বললেন, আমি কোথাও যাব না। সবার অতিরিক্ত জোরাজুরি আর গৃহবন্দী জীবন থেকে বর্দি ভাই বোধহয় মুক্তি চাইছিলেন। তাই সকলের চোখ ফাঁকি দিয়ে দেখা করতে গিয়েছিলেন রোশন ভাইয়ের সাথে। তবে তিনি যুদ্ধে যাবেন শুনে ফেরত এসেছিলেন। তখনই ঘটে বিপর্যয়টা। ফেরার পথে ওনাকে ধরে ফেলে জ্যাঠা মশাই আর দাদারা, মানে প্রকৃতি দিদির বড় ভাই। কেউ কিছু শুনতেই চায়নি। তারা ভেবেছিল উনি পালিয়ে যাচ্ছিলেন। এরপর আর কিছু বলার সুযোগ দেননি তাকে। বর্দি ভাইকে আবারও গৃহবন্দী করে ফেলা হলো। আমি দেখেছিলাম,
বর্দি, ভাইয়ের চোখে তখন কেমন এক নীরব আগুন ছিল। বেদনার নয়, একটা প্রতিজ্ঞার। এরপরও কলকাতায় যাবার আয়োজন চলতে থাকলো। অবশ্য আমি নিজেও যেতে চাইনি। আমার বাবা এই দেশের হয়ে যুদ্ধ করছে, আমি কেন পালিয়ে যাব? আমিও বর্দি, ভাইয়ের পাশে দাঁড়ালাম। যেন এক চুপচাপ জোট গড়ে উঠল আমাদের। জ্যাঠা মশাই বুঝতে পারলেন, আমাদের ঠেকানো যাবে না। তাই পরিবারের সবাইকে পাঠিয়ে দিলেন কলকাতার উদ্দেশ্যে। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি সব ঠিক করে ফেলতাম। বর্দি, ভাইকেও পরিবারের সবার সাথে কলকাতায় পাঠিয়ে দিতাম। তবে হয়তো সবকিছু অন্যরকম হতো। তুর্য আর হিয়া নিঃশব্দে বসে শুনছে শুধু। প্রত্যেকটা শব্দ যেন একটা নতুন ইতিহাসের জানালা খুলে দিচ্ছে। সাত্যকী আবার বলেন, তখন সেজ পিসিমা এলেন। তার স্বামী ছিলেন তৎকালীন সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। তারা থাকতেন শাপলা চত্বরে, নিজেদের কোয়ার্টারে। পিসিমা এসে বাড়ির এরকম অবস্থা দেখে বর্দি, ভাইকে তার সঙ্গে নিয়ে গেলেন। জ্যাঠামশাইও তেমন আপত্তি করেননি, হয়তো ভেবেছিলেন, বর্দি, ভাইকে নিরাপদে রাখা যাবে তাতে। আর আমি থেকে গেলাম জ্যাঠামশাইয়ের সঙ্গে আমাদের বাড়িতে। তার কণ্ঠ ক্রমে নিচু হয়, কিন্তু গভীরতায় ডুবে যায়। একটা দীর্ঘ নিঃশ্বাস তার বুক থেকে উঠে আসে। সাত্যকীর কণ্ঠে তখন এক ধরনের চাপাভার, যা হৃদয়ের গহীনতম কক্ষ থেকে উঠে আসে। তিনি যেন নিজের ভিতরটাকে ভেঙে ভেঙে খুলে দিচ্ছেন সাবধানে, কাপা হাতে, যেন সেখানে ধরা আছে বহু বছরের না বলা কথা, না বলা কান্না। তিনি আবার বলতে শুরু করলেন, সেই সময়ের কথা মনে করলে এখনো শরীর কাঁপে। রাত তখন 12টা পেরিয়েছে। চারদিকে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে যুদ্ধের শব্দ দূর থেকে ভেসে আসছে। হঠাৎ টেলিফোন বাজে। সেই রিংটা এত ভয়ঙ্কর। ওপাশে পিসিমার বাড়ির এক কাজের মেয়ে, খুব ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, কাপা কণ্ঠে শুধু বলল, সব শেষ, সব শেষ। আমি প্রথমে বুঝতেই পারিনি, কিছুই বোঝার সুযোগ ছিল না। তিনি থেমে যান। তার বুক থেকে এক অদৃশ্য ঢেউ উঠে আসে গলায়। তারপর যেন রুখে রুখে বললেন, পাকিস্তানি হানাদার বাহিনীর আকস্মিক আক্রমণ, পুরো কোয়ার্টার ঘিরে ফেলে তারা। পিসি আর পিসেমশাই তাদের দুজনকেও সামনে থেকে গুলি করা হয়। সরাসরি, নির্মমভাবে। বলা হয়েছিল, তারা দেশদ্রোহী, ওনারা নাকি মুক্তিযোদ্ধাদের জন্য সাহায্য পাঠাতেন। কিন্তু সাত্যকী এবার চোখ নামিয়ে ফেলেন। তার কণ্ঠ জড়িয়ে আসে, আর গলা বেয়ে নামতে থাকে অস্ফুট নিঃশ্বাসের মতো শব্দ। ঠোঁট কাঁপে, বর্দি, ভাইকে। একটি দীর্ঘ মুহূর্ত নীরব থাকে কক্ষটা। ঘরের বাতাস পর্যন্ত যেন দাঁড়িয়ে পড়ে। শব্দ যেন ঠিক উচ্চারণ হয়েও হতে চায় না, তাকে গণধর্ষণ করে হানাদাররা। বারবার। আমার পিসিমার সাজানো গোছানো সে ঘর, চেনা উঠোন, সব রক্তাক্ত। আমি আর জ্যাঠা মশাই ছুটে যাই একেবারে পাগলের মতো। পিসিমার বাড়িতে পৌঁছে যা দেখলাম, আজও রাতের ঘুম কেড়ে নেয়। সাত্যকী আরেকবার থামে। চোখ দুটো বন্ধ করে ফেলেন, যেন দেখতে পাচ্ছেন আবার সেই দৃশ্য। গলা শুকিয়ে যায়, ঠোঁট কাঁপে। তারপর আবার বলেন, ঘরের সামনের বসার ঘরে পড়েছিল পিসি আর পিসেমশাইয়ের রক্তাক্ত নিথর দেহ। দেয়ালের রং, আসবাব সবকিছু যেন এক অচেনা রক্তপিপাসু বাস্তবতায় বদলে গিয়েছিল। আর ভিতরের ঘরের এক কোণায়, পর্দার আড়ালে, একটা পার্টি বিছানো ছিল। ওখানেই গুটিসুটি মেরে পড়েছিলেন বর্দি, ভাই। সাদা শরীরটা যেন কেমন অস্বাভাবিক সাদা হয়ে উঠেছিল। সমস্ত রক্ত যেন হানাদার শকুনরা শুষে নিয়েছে। সাত্যকীর গলা কাঁপে, কিন্তু তিনি থামেন না। আমি তাকিয়েছিলাম তার দিকে, তিনি তাকিয়েছিলেন এক ফাঁকা দৃষ্টিতে। মুখে কোনো অভিব্যক্তি নেই, তিনি কাঁদছিলেন না, ফাঁকা চোখে অদ্ভুত শূন্যতা দেখছিলেন। আমিও কাঁদতে পারছিলাম না, দৌড়ে গিয়ে ওনাকে জড়িয়ে ধরেছিলাম। কিন্তু তিনি এক বিন্দু জলও ফেলেননি। শরীর ছিঁড়ে ফেলা, তবুও মুখ ছিল শক্ত, অপ্রতিরোধ্য। যেন শেষটুকুও হার মানেনি সে। এই পর্যন্ত এসে সাত্যকী আর এগোতে পারেন না। তার গলা যেন ভেঙে যায়, বুক থেকে হু হু করে কান্না বেরোতে চায়, কিন্তু বছর বছর ধরে জমে থাকা শক্ত মুখাবয়ব তা থামিয়ে রাখে। হিয়া তখনও নিঃশব্দে বসে। কিন্তু তার চোখ ভিজে গেছে। ঠোঁট কাঁপছে, প্রতিবাদ করতে চায়, সময়কে থামাতে চায়, বিশ্বাস করতে চায় না কোনো কিছুই।
সে দুহাতে নিজের হাঁটু চেপে ধরে বসে থাকে, যেন সমস্ত শরীরটা সামলে রাখতে চাইছে। তুর্য কিছু বলতে গিয়ে থেমে যায়। তার কণ্ঠ আটকে যায় গলার ভেতরেই। এতটা নির্মমতা তার মতো একজন বাস্তববাদী মানুষের জন্য সহ্য করা কঠিন। সাত্তকীর কণ্ঠের ভার যেন এক অতীত সময় সরে এসে তার চোখে এসে জমা হয়েছে। কিন্তু কান্না আসে না। শুধু কণ্ঠস্বরের নিচে যেন জমাট বেঁধে থাকে অসীম এক শোক, যে শোকের ভাষা নেই, মাত্রা নেই। তিনি আস্তে আস্তে বলেন, বর্দি ভাই তখন একদম নিশ্চুপ। না, কাঁদেনি সে, চিৎকারও করেনি। বরং এমন এক ধরনের স্থিরতা ওর মধ্যে আমি দেখেছিলাম, যা জীবনে আর কখনো কোনো মানুষের মধ্যে দেখিনি। যেন ভিতরটা জমে গিয়েছিল হিম, পাথর। তার দিকে তাকিয়ে থাকলেও আমাদের কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না, কিছু বলার মতো শব্দ ছিল না। না আমার, না জ্যাঠামশাইয়ের। কিছু সময় যেতে সে নিজেই উঠে দাঁড়ালো, নিঃশব্দে। ধীরে পা ফেলে গেল বর্ষার ঘরের দিকে। সেখানে পিসি আর পিসেমশাইয়ের লাশের সামনেই বসেছিলেন জ্যাঠামশাই। ওনার চোখে তখন শুধু কান্না, কিন্তু সে কান্নাও ছিল ধারালো অস্ত্রের মতো, নিজেকে কেটে যাচ্ছে প্রতি ফোঁটায়। জ্যাঠামশাই এমন বিধ্বস্ত অবস্থায় বর্দি ভাইকে দেখে অনেকক্ষণ চুপ করেছিলেন। বর্দি ভাই জ্যাঠামশাইয়ের পাশেই সোফায় বসে পড়লেন। জ্যাঠামশাইও খুব ঠান্ডা কণ্ঠে বর্দি ভাইয়ের মাথায় হাত দিয়ে বলেছিলেন, চল, বাড়ি ফিরতে হবে। জ্যাঠামশাইয়ের এই কথায় বর্দি ভাই কোনো ভনিতা করেননি, চুপচাপ মাথা নাড়ল। আমরা তিনজন একই ঘরে তখন, কিন্তু কেউই যেন কাউকে ছুঁতে চাচ্ছিলাম না। ছুঁয়ে না থেকেও কিভাবে যেন আমরা আবদ্ধ। সাত্তকী হঠাৎ চুপ করে যান। তার কণ্ঠে যেন কোনো অদৃশ্য স্মৃতি এসে আঁচড় কেটে গেল। তারপর আবার আস্তে করে বলেন, বর্দি ভাই ঘরে গিয়ে প্রথমেই সোজা বাথরুমে ঢুকে পড়ে। কিছু না বলে। আমাদের তখনও কিছুই আন্দাজ হয়নি। ভাবছিলাম হয়তো নিজেকে সামলে নিচ্ছে। 30-40 মিনিট কেটে যায়। কোনো শব্দ নেই। আমি একবার দরজায় কড়া নেড়েছিলাম, কোনো সাড়া পাইনি। তারপর আবার এসে বসে পড়েছিলাম জ্যাঠামশাইয়ের পাশে। বাথরুম থেকে বেরিয়ে ও ঘরের দরজা লাগায় দেয়। সাত্তকীর চোখে এবার এক অদ্ভুত বিষণ্ণ দৃষ্টির ছায়া নামে। শেষবার আমি ওকে দেখেছিলাম ভেজা শাড়ি গায়ে ঘরে ঢুকতে। খুব ধীরে আলমারি খুলে একটা গাঢ় মেরুন শাড়ি বার করল। তারপর দরজাটা, একটা কাঠের দরজা, ভারী, পুরনো কাঠের। সেটাকে জোরে ঠেলে বন্ধ করল। দরজা লাগানোর সেই শব্দটা আজও কানে বাজে। যেন একটা চিরতরে আলাদা হয়ে যাওয়ার শব্দ ছিল সেটা। তিনি থেমে যান কিছুক্ষণ। তারপর গলাটা পরিষ্কার করে আবার বলেন, প্রায় ঘন্টাখানেক কেটে গেল। কোনো সাড়া নেই। আমরা শুধু ভাবছি, এখনই বের হবে, এখনই আসবে। কিন্তু না। এক সময় যখন দরজায় কড়া নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে গেল, আর কোনো শব্দ এল না ভেতর থেকে, তখন বাধ্য হয়ে দরজা ভেঙে ঢুকি। কিন্তু সব শেষ। বর্দি ভাই আত্মহত্যা করেছিলেন। তার মেরুন শাড়ি, পরিপাট্যতা, লম্বা ভেজা চুলগুলো নির্দ্বিধায় ঝুলছিল এক সামান্য রশিতে। সাত্তকী এবার এক মুহূর্ত চুপ করে থাকেন। চোখ মুছে নেন, তারপর বলেন, সেই ঘরের টেবিলের উপর ছিল বর্দি ভাইয়ের ডায়েরি। পাশে রাখা 3টা চিঠি। একটা আমার নামে, একটা রুশান ভাইয়ের নামে, আর একটা জ্যাঠামশাইয়ের নামে। এই কথাটুকু বলেই সাত্তকী থেমে যান। তার চোখে এখন আর পানি নেই, কিন্তু তার হৃদয় যেন ছিন্নভিন্ন শব্দহীন এক কান্নায় রক্তাক্ত। ঘরটা এতটাই নিঃশব্দ যে তুর্য আর হিয়ার নিঃশ্বাসের শব্দ পর্যন্ত পরিষ্কার শোনা যায়। তুর্যের মুখ শক্ত হয়ে গেছে। সে জানে না কি বলবে। তার চোখে ধোঁয়াশা, কণ্ঠে না বলা অসহায়তা। হিয়া তখনও নিঃশব্দ, কিন্তু তার চোখে বয়ে যাচ্ছে এক অদ্ভুত জ্বর। বুকের ভেতরটা যেন চেপে আসছে ভীষণভাবে। সে তার ঠোঁট চেপে ধরে, কিন্তু চোখের জল থামাতে পারে না। এই বাস্তবতা, এই নির্মমতা, এই সত্য সবকিছু যেন এক দুঃস্বপ্নের মতো মস্তিষ্কে আঘাত করে যাচ্ছে। কেউ কিছু বলে না, কারণ কিছুই আর বলার মতো নেই। শুধু চারপাশে বয়ে যায় এক দগ্ধ ইতিহাসের নীরবতা। সাত্তকী চোখের কোণায় জমে থাকা সেই পুরনো, শুকিয়ে যাওয়া স্মৃতির ধুলো ঝেড়ে ফেললেন অগোচরে। কাপা আঙুলে মুখটা মুছে নেন একবার। তার মুখে তখন এক অদ্ভুত প্রশান্তি,
যা দীর্ঘ বছর ধরে না বলা কথার ভার বইতে বইতে গড়ে ওঠা রুক্ষতা ভাঙ্গনের সুখ। হিয়া এখনো মুখ নিচু করে বসে আছে, আর তুর্য যেন চোখের ভিতর খোঁজে কোনো উত্তর, যা এই অন্ধকার থেকে মুক্তি দেবে। কিন্তু সাত্তকী তখন ফিরে গেছেন পেছনের সেই দিনে। তিনি যেন একজন ষাটের ঘরের বৃদ্ধ নন, বরং এক কিশোর। তিনি ধীরে, খুব ধীরে বলেন, আমাকে দেয়া চিঠিটা আজ আর পুরোটা ঠিকঠাক মনে নেই। জানো তো, অতি যত্নেও বস্তু হারায়। কোথায়? যেন অমূল্য রত্নের মতো গুছিয়ে রেখেছিলাম চিঠিটা। জায়গাটাও এখন আর মনে নেই। একটা দীর্ঘ নিঃশ্বাসের পর সাত্তকী আবার বলেন, চিঠিটা অনেকটা এমন ছিল যে, আমার ভাই, তুই আমার বড্ড আদরের। আমার এই আমানত তোর হেফাজতে করে গেলাম। এগুলো রুশানের কাছে পৌঁছে দিস। আমি এই গুরুদায়িত্ব তোর উপরে সঁপে গেলাম। ওই মানুষটা বড্ড ভালো। তবে আমার এই জন্ম ভালো না, শুধু অপূর্ণতা আর দুর্ভাগ্য। আমার শেষ চাওয়া পৃথিবীর সব সুখ ওই মানুষটার হোক। আমার বাবাকে সামলে নিস। আমার সময় ফুরালো। সাত্তকী তখন চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে থাকেন। তিনি আবার বলেন, আরো অনেক কিছু লেখা ছিল বোধহয়। চিঠিটার সঙ্গে রোশন ভাইয়ের ঠিকানা ছিল। বর্দি ভাইয়ের নিজের হাতে লেখা। আমি তখনও বুঝিনি এই দায়িত্বটা কতটা ভারী। আজ মনে হচ্ছে, বয়সের তুলনায় দায়িত্বটা বেশি বড় ছিল, তাই বোধহয় পেরে উঠিনি। ঘরে আবারও এক নিস্তব্ধতার চাদর নেমে আসে। হিয়া চুপ করে বসে থাকে। তার চোখ বেয়ে নামতে থাকা জলের ধারা থেমে যায় না। তার ঠোঁট কাঁপে, বুকের ভেতরে একটা দগ্ধ চিৎকার গুমরে ওঠে, কিন্তু মুখে আসে না। তুর্যর চোখে তখন প্রবল বিস্ময় আর এক অনুচ্চারিত দায়বোধ। সে যেন ভাবতে পারে না, ভালোবাসার এমনও পরিণতি হতে পারে, যেখানে সবকিছু দিয়ে দিলেও কিছুই রক্ষা করা যায় না। নিজের গলা সামান্য পরিষ্কার করে তুর্য বলল, বড় দাদার চিঠিতে কি লেখা ছিল বা ডায়েরির শেষ পাতাগুলোতে? এর বিষয়ে কিছু বলতে পারেন? সাত্তকী মাথা নাড়িয়ে বলেন, না, সেসব খুলে দেখার স্পর্ধা দেখায়নি। বর্দি ভাইয়ের চিঠিতে উল্লেখ ছিল তার শরীর দাফনের আগে যেন এই ডায়েরির সমেত চিঠি রোশন ভাইয়ের কাছে দিয়ে আসা হয়। তুর্য ভ্রু কুঁচকে বলল, দাফন? দাফন কেন? সাত্তকী ধীরে বলেন, জ্যাঠা মশাইকে দেয়া চিঠিতে বর্দি ভাই উল্লেখ করেছিলেন। ওই চিঠিটাও পরিষ্কার মনে নেই, তবে কিছু বিষয় স্পষ্ট মনে আছে। বর্দি ভাই লিখেছিলেন, বাবা, আমি জানি আমি অধর্ম করেছি। ধর্ম আর অধর্মের মাঝের পার্থক্য আমি এই শেষ মুহূর্তেও বিচার করতে পারছি না। পৃথিবী মিথ্যে বাবা, সব মিথ্যে। আমি তো শুধু বাঁচতে চেয়েছিলাম নিয়মের ঊর্ধ্বে গিয়ে। এটাই কি আমার ভাগ্য? বাবা আমাকে ক্ষমা করে দিন। আমার জন্ম বৃথা। না সুখ, না সম্মান আর না আপনাকে পিতা হবার যথেষ্ট মর্যাদা দিতে পেতেছি। ঠাকুর আমাকে ক্ষমা না করুক। আমি মুসলিম ঘরের এক ছেলেকে নিজের জীবনের ঊর্ধ্বে ভালোবেসেছি। আপনি জানেন এ পাপ আমি করেছি। আর এই পাপের কোন অনুশোচনা আমার নেই। ভালোবাসা যদি অন্যায় হয়ে থাকে, আমি এই অন্যায়ের শাস্তি পেতে রাজি। এছাড়াও আমি জীবন থাকতে নরকের দেখা পেয়ে গেছি। নরপিশাচের খাদ্য হয়ে শরীরে খেলনা ধরে গেছে। এত কলঙ্ক নিয়ে আর নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। শরীর পুড়ে যাচ্ছে যন্ত্রণায়। আমার জন্য প্রার্থনা করবেন। যদি প্রজন্ম থেকে থাকে, তবে সে জন্মে কলঙ্ক আমায় না ছুক। আবার আপনার ঘরে আমার জন্ম হোক। রুশানের প্রতি প্রণয়ে পাপ না হোক। আমার সব অপূর্ণ ইচ্ছে পূরণ হোক। আমাকে অগ্নি দেবেন না। আমি সমাধিস্থ হতে চাই। শহরের কোন কৃষ্ণচূড়ার নিচে আমাকে সমাধিস্থ করিয়েন। আমি মৃত্তিকায় আটকে থাকতে চাই। আমার অগ্নি মুখে মুক্তি চাই না। আমার নামের কবর এই বাংলায় থাকুক। জেনে রাখুন, এটাই আমার শেষ ইচ্ছে। আমাকে দাফনের আগে আমার ডায়েরি আর চিঠি রুশানের কাছে পাঠিয়ে দেবেন। ভালো থাকুন বাবা। আপনার পাপি মেয়ে হাজার কলঙ্কে লেপ্টে মুক্তি নিচ্ছে। সাত্তকীর কণ্ঠ হঠাৎ থেমে যায়। বুকের ভেতর যেন একটা দীর্ঘশ্বাস আটকে পড়ে আছে বহু বছর ধরে, ঠিক সেই চিঠির মতো। তারপর আবার মুখ তুললেন তিনি। চোখ দুটো এবার একেবারে শিশুর মতো কাঁচা। সেখানে ক্লান্তি নেই, কেবল গভীর এক শূন্যতা। তিনি ধীরে বলেন, বর্দি ভাই, জানতো কোথায় গেলে ওর মুক্তি মিলবে। যে কলঙ্কের তার শরীরে লেপ্টে দিয়েছিল, তা যেন সে গ্রহণ করতে চায়নি। সে যেন জন্মেছিল যন্ত্রণা পেতে।
সব মুক্তির পথ সে নিজেই বেছে নিয়েছিল। তাই হয়তো জ্যাঠামশাইয়ের উদ্দেশ্যে সেই চিঠিতে লিখেছিল, আমি অগ্নি চাই না। আমি বাংলার মাটির মধ্যে ঘুমাতে চাই। আমার নামের কবর থাকুক এই দেশে। সাত্তকী থেমে যান এক মুহূর্তের জন্য। তারপর ঠোঁট কামড়ে ধরে বলেন, আমি সেদিন সেই ভোরবেলায় হাতে করে ডায়েরি আর চিঠি নিয়ে পৌঁছে গিয়েছিলাম রোশন ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। ঠিকানাটা পরিচিত লেগেছিল, কিন্তু আমি জানতামই না যে মিনুর রোশন ভাইয়ের বোন। আমি রবি ভাইকে চিনতাম মিনুর ভাই হিসেবে। রোশন ভাইকে চিনতাম ওনার ক্রিকেট খেলার জন্য। পাড়ার সব টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ছিলেন তিনি। জীবনটা কতটা অদ্ভুত সেদিন বুঝেছিলাম। মিনুর কাছে ডায়েরি আর চিঠিটা দিয়ে এসেছিলাম আমি। সাত্তকীর কণ্ঠ থেমে যায়, কিন্তু তার চোখে তখন উথলে ওঠা জল আর মুখে যন্ত্রণার রেখা। সূর্য তখনও একদৃষ্টে তাকিয়ে। সে যেন ঠিক করতে পারছে না, এই ভালোবাসার একটা গল্প নাকি এক অসমাপ্ত ইতিহাস। হিয়া এখন আর কাঁদছে না, কিন্তু চোখ ভিজে আছে। তার যেন মেনে নিতে কষ্ট হচ্ছে এই নির্মম বাস্তবতা। এই নিঃশব্দতার মধ্যে হঠাৎ তুর্য ধীরে কণ্ঠে বলে ফেলে, এসবের মধ্যে তুহুরা কোথায় ছিল? মানে আপনি তুহুরার সাথে কি করে পরিচিত হলেন? তুহুরার নামটা শুনে সাত্তকী যেন এক মুহূর্তের জন্য বর্তমান থেকে আবার পেছনে ফিরে যান। তার মুখে তখন এক অন্যরকম ছায়া। তিনি আস্তে গলা নামিয়ে আওড়ে নেন, তুহুরা আপা। চলবে।